অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা। টিকা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। করোনা উপেক্ষা করে রেমিটেন্সের রেকর্ড। বিশ্বজুড়ে বিপর্যয়ের বছরে প্রায় 2 লাখ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। মহামারী মাত্রা না ছাড়ালে মার্চ থেকে 14 ঘন্টায় পাড়ি দেওয়া যাবে ঢাকা টরন্টো পথ। বিমানের বিরতিহীন ফ্লাইট নামবে সপ্তাহে 3 দিন। ভাষাঞ্চরে স্বচ্ছন্দেই কাটল প্রথম মাস। আবাসন, খাবার, চিকিৎসার পাশাপাশি রোহিঙ্গাদের বিনোদনেও নেই কমতি। দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু। ভোরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। গতরাতে সেরাম ইনস্টিটিউট প্রধানের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি। সিইও আদর পুনাওয়ালা এপিকে বলেন, আপাতত আগামী কয়েক মাসের জন্য ভ্যাকসিন রফতানির অনুমতি দেবে না ভারত সরকার। ভারতীয়রা যাতে যথাযথভাবে ভ্যাকসিন পায় সেটি নিশ্চিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 1 কোটিরও বেশি মানুষ, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ, আর মারা গেছেন প্রায় 1.5 লাখ। ভ্যাকসিন বন্টন পরিকল্পনার শুরুতেই ভারত 30 কোটি জনগণকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এদের মধ্যে অগ্রাধিকার পাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ সারির করোনা যোদ্ধারা। এদিকে অন্য সব ভ্যাকসিনের চেয়ে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বেশি কার্যকর উল্লেখ করে এটি বাংলাদেশে আসা না পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানিয়েছেন ব্রিটেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক। একই সঙ্গে বাড়তি সময়ে টিকা প্রয়োগে দক্ষ জনবল তৈরির আহ্বান জানান তিনি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটি ফাইজার বা মডার্নার ভ্যাকসিনের চাইতে একটু আলাদা। এটা তৈরি করা হয়েছে মডিফাইড সিমিয়ান অ্যাডেনোভাইরাসের মাধ্যমে। এই মডিফাইড সিমিয়ান অ্যাডেনোভাইরাসটিকে মানুষের শরীরে প্রবেশ করিয়ে সেখান থেকে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানো হবে। এই ভ্যাকসিনটি সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যে ইন্ডিয়ার বাইরে অন্য কোনো দেশে পৌঁছাবে না। আমাদের আরেকটি বড় সুযোগ থাকছে যে এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটার জন্য আমাদের যে বড় আকারের জনবল প্রয়োজন হবে বাংলাদেশে, তার জন্য ভালোভাবে কাজ করার এবং প্রস্তুত হওয়ার। এর আগে অক্সফোর্ডের ভ্যাকসিন এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন মানবদেহে প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। ভ্যাকসিনের অনুমোদনের খবরে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। যুক্তরাজ্যের পর এবার অক্সফোর্ডের তৈরি অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনের অনুমোদন দিল ভারত। দেশটির বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশের পর রোববার ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া এই ভ্যাকসিন ব্যবহারের চূড়ান্ত ছাড়পত্র দেয়। অক্সফোর্ডের পাশাপাশি দেশটির নিজস্ব প্রতিষ্ঠান ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ব্যবহারেরও অনুমোদন দেওয়া হয়। एक बात पे पूरा आप श्योर रहिए कि किसी में भी सेफ्टी का कंसर्न होगा, थोड़ा भी कंसर्न होगा तो हम उसको कभी अप्रूव नहीं करेंगे। कुल मिला के ये सेफ है ऑफ कोर्स 110%। করোনায় বিপর্যস্ত 130 কোটি জনসংখ্যার এই দেশটিতে একদিনে 2টি ভ্যাকসিনের প্রয়োগের অনুমোদন পাওয়ায় উল্লাস প্রকাশ করছেন সাধারণ মানুষ। ভ্যাকসিনটা যদি আসে এবং ওটা যদি আমাদের একটা পজিটিভ ওটার পজিটিভ সাইড যে আমরা আবার নর্মালসি আরও ফিরে পাবো। আমাদের তো 3 মাস ধরে কাজ বন্ধ হয়েছিল, সেই লকডাউন ছিল, যত সম্ভব পরিস্থিতি হোক, শান্তি হোক, এটাই আর বলছি। কোভিড-19কে হ্যান্ডেল করাটাও কোনো সেটারই প্রমাণ ভারত আবার একবার দিয়েছে। ভ্যাকসিন অনুমোদনের কয়েক মিনিট পরই এক টুইট বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের নিজস্ব প্রযুক্তির ভ্যাকসিন অনুমোদন পাওয়ার দিনটিকে ভারতীয়দের জন্য গর্বের বলে উল্লেখ করেন তিনি। এখন দেখার বিষয় 130 কোটি মানুষের দেশ এই ভারতে আগামী জুলাই মাস পর্যন্ত 30 কোটি ভ্যাকসিন প্রয়োগের যে লক্ষ্যমাত্রা সেটি মোদী সরকার সফলভাবে সম্পূর্ণ করতে পারে কিনা। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। করোনার কারণে বন্ধ হওয়া আন্তর্জাতিক ফ্লাইট চালু করল সৌদি আরব। গতকাল থেকে শুরু হয়েছে সব ধরনের ফ্লাইট। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্র পথেও সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। এতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা কাজে ফেরার সুযোগ পাবেন। রিয়াদ প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্ট। 15 দিন পর অবশেষে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি কর্তৃপক্ষ। করোনা স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সগুলো। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্র পথেও দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। জরুরি কাজে দেশে আসার পাশাপাশি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরাও কাজে ফেরার সুযোগ পাবেন। সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আজকে থেকে আমরা ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার একটা প্রস্তুতি আছে, যেতে পারবো। কিছুদিন ফ্লাইট বন্ধ ছিল, এখন ফ্লাইট চালু হওয়াতে আমার জন্য অনেক সুবিধা হয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরবে প্রবেশের জন্য অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দেশটিতে নতুন ধরনের করোনা শনাক্ত না হলেও থেমে নেই সংক্রমণ। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন 100 জন। ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় 21শে ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। প্রথম 7 দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হলেও পরবর্তীতে এর মেয়াদ আরও 7 দিন বাড়ানো হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আগামী 6 জানুয়ারি থেকে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট শুরু হবে। তবে করোনার কারণে আপাতত কোনো দেশের সঙ্গে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে গতকাল তিনি একথা বলেন। সৌদি আরব বিমান না চালানোর মতো কোনো কার্যক্রম তো নাই। আমাদের ওইখানে ফ্লাইট খুব ভালো চলছে, আমাদের বিপুল সংখ্যক লোক ওইখানে আছে। শুধু সৌদি আরব না, সারা প্রত্যেকটা ডেস্টিনেশনে চালাবো। আমাদের স্বাস্থ্য যেমন ঠিক রাখতে হবে, আমাদের অর্থনীতিও চালু রাখতে হবে। সুতরাং যোগাযোগটা যতটুকু পারা যায় বিচ্ছিন্ন না করে আমরা সেইভাবে চলবো। করোনা উপেক্ষা করেই রেমিটেন্সের নতুন রেকর্ড করেছে বাংলাদেশ। বিশ্বজুড়ে বিপর্যয়ের বছরে 2174 কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা 1,84,355 কোটি 20 লাখ বাংলাদেশি টাকা সমমূল্যের। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের বছরের তুলনায় 29,000 কোটি টাকা বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। 2019 সালে রেমিটেন্স থেকে বাংলাদেশের আয় ছিল 1,55,353 কোটি টাকা। করোনা হানা দেওয়ার আগে ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল 145 কোটি ডলার, মার্চে তা কমে 128 কোটি 68 লাখ ডলারে নামে। সংক্রমণ বাড়লে এপ্রিলে যা আরও কমে দাঁড়ায় মাত্র 108 কোটি ডলারে। এরপর থেকেই বাড়তে থাকে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ। রেমিটেন্স বৃদ্ধিকে সরকারের দৃঢ় নেতৃত্বের একটি সাফল্য হিসেবে দেখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। করোনা পরিস্থিতির অবনতি না হলে মার্চেই ঢাকা টরন্টো রুটে ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সরাসরি এই ফ্লাইটে 14 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে টরন্টোতে। এই উদ্যোগে খুশি কানাডা প্রবাসীরা। এদিকে ফ্লাইট চলাচলে জাপান নিষেধাজ্ঞা তুললেই দীর্ঘ 14 বছর পর টোকিওতে যাবে বিমান। দেখুন হাজারা শিউলির রিপোর্ট। ইউরোপের জার্মানি, ফ্রান্স, গ্রিস ও যুক্তরাষ্ট্র সহ একসময় 28টি আন্তর্জাতিক গন্তব্যে ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট। ক্রমাগত লোকসানে লন্ডন ছাড়া বন্ধ হয়ে গেছে ইউরোপের সব রুট। বহরে দূরপাল্লার অত্যাধুনিক উড়োজাহাজ বাড়ায় এবার কানাডার টরন্টোতে পাখা মেলছে বিমান। ড্রিমলাইনার -9 দিয়ে সপ্তাহে 3 দিন টরন্টো যাবে বিমান। বর্তমানে কাতার, এমিরেটস সহ বেশ কিছু এয়ারলাইন্স কানাডা গেলেও ট্রানজিটের কারণে অন্তত 20 ঘন্টা লাগে। সরাসরি যাত্রা করায় মাত্র 14 ঘন্টাতে টরন্টোতে অবতরণ করবে বিমানের ফ্লাইট। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চেই টরন্টোতে ডানা মেলার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। দ্রুত এই ফ্লাইট চালুর আহ্বান কানাডা প্রবাসীদের। অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে মার্চ থেকে ঢাকা টরন্টো ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করব ড্রিমলাইনার -9 দিয়ে। অ্যারাউন্ড 14 ঘন্টায় আমরা ঢাকা থেকে টরন্টো পৌঁছতে পারবো। খুবই আনন্দিত যে বাংলাদেশ কানাডা বিমান চালু করার সংবাদ আমরা পেয়েছি। সুষ্ঠু একটা পরিচালনা কমিটি দিয়ে এখানে তারা ফ্লাইটটা পরিচালনা করে, এইখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পাবে বাংলাদেশ সরকার। টরন্টো ফ্লাইট চালুর আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকের। আমরা কোন মার্কেটে গেলে আমাদের জন্য লাভবান আমরা হব, সেই জিনিসগুলো কিন্তু একটা স্টাডি করতে হবে। তবে বিমানের সাবেক কর্মকর্তার মতে বহরের সক্ষমতা কাজে লাগাতে নতুন রুট চালুর বিকল্প নেই। যখনই বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যাওয়া হয়
তখনই মিডল ইস্টার্ন ক্যারিয়ারগুলোর সাথে কম্পিটিশন আসে। আস্থা অর্জনের জন্য প্রথম জিনিসটাই হচ্ছে যে শিডিউলটা রক্ষা করা, দ্বিতীয়টা হলো যে সেবার মান। করোনার আগে 18টি রুটে যেত বিমানের ফ্লাইট। চেন্নাই, গুয়াংজু, টোকিও ও টরন্টো ফ্লাইট চালু হলে রুট বেড়ে দাঁড়াবে 22টিতে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তির বিকাশে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে, তাই জননিরাপত্তা নিশ্চিতে পুলিশকে আরও দক্ষ ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহীর পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি একথা বলেন। আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন সরকার প্রধান। করোনা মহামারীর বাস্তবতায় অন্যান্য অনুষ্ঠানের মতো এবছর পুলিশ একাডেমির প্রশিক্ষণ সমাপনীও অনুষ্ঠিত হলো অনলাইন পরিসরে। রোববার সকালে গণভবন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 37তম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। তাকে রাষ্ট্রীয় সালাম জানায় নবীন পুলিশ কর্মকর্তারা। এবছর 13 নারীসহ 97 জন এএসপি প্রশিক্ষণ শেষ করে শপথ নেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায়। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সার্বিক আধুনিকায়নের মাধ্যমে জনবান্ধব পুলিশ গড়তে চায় সরকার। পুলিশকে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে, আস্থা বিশ্বাস অর্জন করতে পারে, তো পুলিশ সংখ্যার প্রয়োজন হবে না। মানুষকে সাথে নিয়েই এদেশের যে কোনো অপরাধ দমন করা যাবে। পুলিশের জন্য আলাদা মেডিকেল ইউনিট গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির অবাধ প্রবাহে অপরাধের ধরন পাল্টেছে, সতর্ক থাকতে হবে কর্মকর্তাদেরও। পৃথিবী এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে, ক্রাইমের ধরনটাও বদলে যাচ্ছে, সাইবার ক্রাইম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এটাকেও আমাদের দমন করতে হবে। বলতে গেলে একটা বৈশ্বিক ক্রাইম, এই ক্রাইম থেকে দেশকে রক্ষা করা, তাছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ দমন করা, যেগুলি সামাজিক অপরাধ বা নানা ধরনের পারিবারিক অপরাধ, সেখানে কিন্তু পুলিশ অনবদ্য ভূমিকা রেখে যাচ্ছে এবং এটাকে আরও দক্ষতার সাথে দমন করতে হবে। ইন্টারনেটের প্রসারে জনজীবনের শান্তি যাতে বিঘ্নিত না হয়, আরও দক্ষতার সাথে সে বিষয়ে কাজ করতে পুলিশকে নির্দেশ দেন সরকার প্রধান। গুজব রটানো বা এই ধরনের কাজ যাতে করতে না পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ইতিহাসের বাক পরিবর্তনে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা সময়ে রেখেছে গৌরবোজ্জ্বল ভূমিকা। ভাষা আন্দোলন দিয়ে শুরু, এরপর বাঙালির ন্যায্যতা অর্জনে এই সংগঠন পালন করেছে অগ্রণী ভূমিকা। স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈর শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়েও ছিল ছাত্রলীগ। হাঁটি হাঁটি পা পা করে গৌরব ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পেরিয়ে এসেছে 72 বছর। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে জানব 73-এ পা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের আদ্যপাদ্য। এত অর্জনের ছাত্রলীগ গেল 2 দশকে কিছুটা কি ম্লান? সেই প্রশ্ন কোথাও কোথাও উকি দিলেও করোনা মহামারীতে আশার আলো দেখিয়েছেন ছাত্রলীগের অনেক কর্মী, দাঁড়িয়েছেন মানবতার পাশে। করোনা শুরুর থেকে একদম 121 দিন টানা শহরের যে অসংখ্য ভাসমান মানুষ রয়েছে, যারা দিন এনে দিন খেটে খাওয়া মানুষ রয়েছে কিংবা ছিন্নমূল মানুষ রয়েছে, এই মানুষদের জন্য দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করেছি। সংগঠনটি অতিক্রম করেছে তার প্রতিষ্ঠার 72 বছরে, আর পা দিচ্ছে 73-এ। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনেকটা ঢিলে ঢালা আর স্বাস্থ্যবিধি মেনে করার কথা জানায় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। তবে প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে কিছুটা অপ্রাপ্তির কথাও জানান তারা। এবার আমরা এই যে প্যান্ডামিকের কারণে শুধুমাত্র একটি আলোচনা সভা আমরা করব, যেখানে প্রধান অতিথি হিসেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি উপস্থিত থাকবেন। সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করছে তাদেরকে প্রতিহত করে এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার, এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। ছাত্রলীগের সোনালী অর্জন ফিরিয়ে আনতে দলীয় শৃঙ্খলার গুরুত্ব দিয়ে সংগঠনের সাবেক নেতারা বলেন, দলের ছোটখাটো ত্রুটির কারণে পুরো ঐতিহ্য ম্লান হবার নয়। আদর্শিক কর্মী হতে হবে, বঙ্গবন্ধুর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন, শিক্ষা, শান্তি, প্রগতির প্রশ্নে আপোষহীন। ছাত্রলীগও কিন্তু শৃঙ্খলাটাকে ফিরিয়ে আনার জন্য বর্তমান কমিটি সব জায়গায় আমি যেটা দেখছি, একটা ঘটনা ঘটলেই ছোট হোক বড় হোক তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ছাত্রলীগের অগ্রণী ভূমিকার পরামর্শ সাবেক নেতাদের। 1948 থেকে 2021 এই দীর্ঘ 73 বছরে বাংলাদেশ ছাত্রলীগ যেমন সোনালী অর্জন পেয়েছে, তেমনি এই অর্জনকে বিসর্জনও করেছে গত 2 দশকে। সংগঠনটির সাবেক নেতারা পরামর্শ দিয়েছেন, এই সোনালী অর্জনকে ফিরিয়ে আনতে তৎপর হতে হবে বর্তমান সংগঠনকে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।
ভাসানচরে স্বচ্ছন্দেই কাটল প্রথম মাস। আশ্বাস অনুযায়ী প্রায় 4,000 রোহিঙ্গার জন্য সব ধরনের মানবিক সুবিধা নিশ্চিত করেছে সরকার। নিশ্চিদ্র নিরাপত্তায় আবাসন, খাদ্য, চিকিৎসার পাশাপাশি খেলা এবং গান বাজনার মতো বিনোদনের ব্যবস্থা রয়েছে। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের 1 মাসের দিনপঞ্জি জানাচ্ছেন কমল দে, সাখাওয়াত টিপুর ক্যামেরায়। একসময়ের জনমানবহীন ভাসানচরে এখন ভেসে আসে হারমোনিয়াম, তবলা এবং ঢোলের মতো যন্ত্রের তালে তালে গানের শব্দ। সে সাথে রোহিঙ্গা শিশুদের কলকাকলি, বয়স্কদের শোরগোলে সরগরম। সকাল না হতেই রোহিঙ্গা পরিবারের প্রধানরা ছুটছেন অস্থায়ী বাজারের দিকে। শাক, সবজি, মাছ মাংসে ভরপুর বাজারগুলো। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানও আছে এই ভাসানচরে। বসে গেছে চা পরোটার দোকান, ভাজা হচ্ছে গরম গরম পরোটা। আর রোহিঙ্গা গৃহিণীরা ব্যস্ত সাংসারিক কাজে। সম্পূর্ণ ভালো পাইলাম, জাগো আসতে ভালো পাইলাম, অথবা আজ হানা ফিনাই আজ সম্বল টম্বলে আজ ঘর দুয়ারে আরো বেশি সুখ পাইলাম। ভালো আছে, খুব শান্তিতে আছি। আর আল্লাহ দিলে সুন্দর করে বসবাস করে আরো যারা আইবো তারা যেন আইবল্লা আর অনুরোধ জানাই। আর দুপুর না হতেই রোহিঙ্গা তরুণরা নেমে যাচ্ছে খেলার মাঠে। ফুটবলের পাশাপাশি চলছে ভলিবল খেলা। ইতিমধ্যে রোহিঙ্গা তরুণদের জন্য ব্যবস্থা করা হয়েছে 3টি খেলার মাঠ। খোদ প্রকল্প পরিচালক খেলায় সাথে হচ্ছেন। গান বাজানোর ক্লাব আর গোল দিয়ে ফুটবল খেলাধুলার ক্লাব, সমস্ত কিছু ভালো লাগে। শিশুদের খোলামেলা খেলার জায়গা আছে, আর আমাদেরও খোলামেলা খেলার জায়গা আছে। ইতিমধ্যে ভাসানচরে নিরাপত্তার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা। আমাদের 2জন সরকারি ডাক্তার আছে, আর এনজিওর পক্ষ থেকে আমাদের 2জন ডাক্তার আছে। ইমার্জেন্সি কেসগুলো ফেস করতেছি, মাইনরিটিগুলো করতেছি। এদিকে রোহিঙ্গাদের সার্বিক উন্নয়নে একে একে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ভাসানচরে যেতে শুরু করেছেন। শুরু হতে যাচ্ছে শিক্ষা সহ নানা সামাজিক কার্যক্রম। 2টা ভিজিটিং টিম আসছে ওদের যে ইনফর্মাল লার্নিং সেন্টার করার জন্য। ওদেরকে কুটির শিল্প এবং কাপড় শিলানো যে কোনো ধরনের কাজে এদেরকে লাগানো যাবে। আন্তর্জাতিক নানা চক্রান্ত সত্ত্বেও 1642 জন রোহিঙ্গা নৌবাহিনীর তত্ত্বাবধানে গত 4 ডিসেম্বর ভাসানচরে গিয়ে পৌঁছে। আর 29 ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে গেছে আরও 1804 জন রোহিঙ্গা। সময়ের গণনায় রোহিঙ্গাদের জীবনে 1 মাস তেমন দীর্ঘ কিছু নয়, কিন্তু রোহিঙ্গা ব্যবস্থাপনায় এই 1 মাস বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নানা নেতিবাচক প্রচারণা সত্ত্বেও 1 মাস আগে রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছিল এই ভাসানচরে। অনেকে মনে করছেন এটি বাংলাদেশের নৈতিক বিজয়। ভাসানচরের লাইট হাউস থেকে কমল দে, সময় সংবাদ। চলতি বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ বিষয়ে নতুন করে মিয়ানমারও ইতিবাচক সাড়া দিয়েছে। গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে বিপক্ষে থাকা সব দেশকে চিঠি পাঠানো হয়েছে। 132টি দেশ আমাদের সপক্ষে রায় দিয়েছেন। 9টি দেশ এরা আগেও আমাদের থার্ড কমিটিও আমাদের বিরুদ্ধে ছিলেন, আর 26টি দেশ অ্যাবস্টেইন। তারা আমাদের বলেছেন মায়ানমারকে অসন্তুষ্ট করতে চাই না। তো আমরা যদি নিউট্রাল থাকি, অ্যাবস্টেইন করি তাহলে আমাদের একটা লেভারেজ থাকে। আমরা আশা করি এই বছরে পরিমাণটা অনেক বড়, কিন্তু আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা আপনারা আপনাদের নাগরিকদের নিয়ে যাবেন। ভোরের সময় আরও থাকছে, ধানমন্ডি থেকে পান্থপথ ও হাতিরঝিল হয়ে বাড়িধারা পর্যন্ত 11 কিলোমিটার নৌ রুটের পরিকল্পনা রাজুকের। যাতায়াতে দুর্ভোগ পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশা। দেশের সড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা প্রায় 5 লাখ। অবস্থার উন্নয়নে প্রতিদিন 450 গাড়ির ফিটনেস পরীক্ষা করবে বিআরটিএ, যা কার্যকর হবে জুলাই থেকে। গতকাল হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। দেশের সড়কগুলোতে প্রতিনিয়ত যাত্রী ও পণ্য পরিবহন করে প্রায় 40 লাখ যানবাহন। আর এসব গাড়ির ফিটনেস ও লাইসেন্স আছে কিনা তা মূল্যায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ, যার অধীনে থাকা ফিটনেস টেস্টিং সেন্টারের সংখ্যা একেবারেই কম।
রোববার হাইকোর্টে যানবাহনের ফিটনেস পরীক্ষার বিষয়ে প্রতিবেদন দাখিল করে বিআরটিএ, যেখানে বলা হয় এখন থেকে প্রতিদিন 450 মোটরযানের ফিটনেস টেস্টিং করা যাবে। আর এর জন্য নির্মাণাধীন সেন্টারটির কাজ শেষ হবে আসছে জুলাইতে। অ্যাক্সিডেন্টের যে কারণ তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে গাড়ির ফিটনেস। সড়কের 33 ভাগ গাড়ির কোনো ধরনের ফিটনেস সার্টিফিকেটই নাই। ফিটনেসের যে সেন্টার সেটা অপ্রতুল, তো সেক্ষেত্রে তারা পদক্ষেপ নিয়ে আজকে কমপ্লায়েন্ট দিয়েছে যে তারা নতুন করে ফিটনেস সেন্টার করছে। 350 থেকে 450 গাড়ি প্রতিদিন সেই সেন্টারে ফিটনেস করানো যাবে। মিরপুর এলাকায় 12 লেন বিশিষ্ট অটোমেটিক ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারটি চালু হলে মিরপুর সার্কেল 1 অফিস থেকেই প্রতিদিন 450 মোটরযানের ফিটনেস পরীক্ষা সম্ভব হবে। গত 22 সেপ্টেম্বর আনফিট গাড়ি সড়কে চলছে কিনা তা পর্যবেক্ষণের জন্য দেশে যানবাহন ফিটনেস টেস্টিং সেন্টার বাড়ানোর নির্দেশ দেন হাইকোর্ট। মার্জিয়া মুমো, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে আতশবাজি, বারবিকিউ বা জোরে গান বাজনা সেন্ট মার্টিনে নিষিদ্ধ সবই। 14 নির্দেশনা না মানলেই পর্যটকদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। পান্থপথ খাল ও হাতিরঝিলের মাধ্যমে ধানমন্ডি লেকের সাথে বারিধারাকে সংযুক্ত করে নতুন 11 কিলোমিটার নৌরুট করার পরিকল্পনা নিয়েছে রাজুক। সংস্থাটি বলছে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে রাজধানীবাসীর যাতায়াতের দুর্ভোগ কমবে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাড়বে ভূগর্ভস্থ পানি ধরে রাখার সুযোগও। এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে নগরের নৌপথ বৃদ্ধির পরামর্শ পরিকল্পনাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর খালগুলো দখলমুক্ত করার অংশ হিসেবে শনিবার পান্থপথ খাল পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুনরুদ্ধার শেষ হলে পান্থপথ খাল ও হাতিরঝিলের মাধ্যমে ধানমন্ডি লেক ও বারিধারাকে সংযুক্ত করে 11 কিলোমিটারের নৌরুট গড়ে তোলার পরিকল্পনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ধানমন্ডি লেক এবং পান্থপথ ক্যানেলটাকে যদি উন্মুক্ত করে দেই, হাতিরঝিলের সাথে সংযোগ করি, তাহলে কিন্তু একটা বৃহৎ অংশ জলাধার আমাদেরকে একটু উন্মুক্ত হয়ে যাবে। সেটা কিন্তু ঢাকার একটা বৃহৎ জলাধার হিসেবে কাজ করবে। রাজুক বলছে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হলে সংশ্লিষ্ট এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হবে, বাড়বে ভূগর্ভস্থ পানির রিচার্জের সুযোগ, পার্ক, বিশ্রামের জায়গা, সাইকেল লেন ও জগিং ওয়ে রাখা সহ রুটের দুই পাশকে দৃষ্টিনন্দন করতে নানা পরিকল্পনাও করেছে সংস্থাটি। এবং যে ন্যাচারাল ক্যানেলগুলি রয়েছে, সিএস বা আরএস রেকর্ডের ক্যানেলগুলি, সেগুলি শুধু জলপথ এবং জলাবদ্ধতা নিরসন করবে না, সেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য কিন্তু ভূমিকা পালন করবে। বর্তমানে সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে আছে এই পরিকল্পনা। এটিকে ইতিবাচক উল্লেখ করে খাল দখলমুক্ত করে রাজধানীতে নৌরুট আরও বাড়ানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। নৌপথগুলোকে আমরা ব্যবহার করতে পারি, তাহলে যেমন সেই নদী খালগুলো সংরক্ষণ করা যাবে, একই সাথে কিন্তু আমাদের যাতায়াতের ক্ষেত্রে একটা বিশাল দ্বার উন্মোচন হবে। আমরা জানি যে নৌপথ আমাদের কম ব্যয় লাগে এবং একই সাথে আমরা দ্রুতও যেতে পারি। ধানমন্ডি থেকে পান্থপথ ও হাতিরঝিল হয়ে বারিধারা পর্যন্ত 11 কিলোমিটার দীর্ঘ এই নৌরুট বাস্তবায়নের পর এ রুটে যাতায়াতকারীদের দুর্ভোগ অনেকাংশেই কমবে। পাশাপাশি খালগুলো দখলমুক্ত করার মাধ্যমে রাজধানীর ঐতিহ্য অনেকাংশেই ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রতারিত হতে দেশ স্বাধীন করিনি, মরণোত্তর খেতাবও চাই না। জীবনের শেষ সম্বল কষ্টের উপার্জিত টাকা ফেরত চেয়ে আদালতে ক্ষোভ জানান পিকে হালদারের প্রতারণার শিকার মুক্তিযোদ্ধা। ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পলাতক পিকে হালদারের ঠিকানা সরকারকে জানিয়েছে কানাডা। যে কোনো সময় তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করবে ইন্টারপোল, জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। পিপলস লিজিং এর নামে দেশের প্রায় ৬,০০০ বিনিয়োগকারী ৩৫০০ কোটি টাকা আত্মসাৎ করে পিকে হালদার। টাকা ফেরত চাইতে ক্ষতিগ্রস্তরা মামলা করার আগেই দেশ থেকে পালিয়ে যায় সে। কানাডায় পলাতক এই অর্থ আত্মসাৎ ও পাচারকারীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রোববার দুর্নীতি দমন কমিশন কানাডা সরকারের কাছ থেকে পিকে হালদারের অবস্থান নিশ্চিত হওয়ার বিষয়টি হাইকোর্টকে জানান। বলেন, যে কোনো মুহূর্তে পিকে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করবে ইন্টারপোল। কানাডা আর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে
আমরা ওই পিকে হালদারের অ্যাড্রেস পেয়েছি। এখন রেড অ্যালার্ট জারির পর্যায়ে আছে এবং এইটা যে কোনো সময় হতে পারে, ইভেন আজকেও হয়ে যেতে পারে। পিকের প্রতারণায় সর্বস্ব হারানো 4 ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হন, যাদের মধ্যে আছেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের বড় মেয়ে ডক্টর নাশিদ কামাল, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শওকতুর রহমান ও ক্যান্সারে আক্রান্ত সামিয়া বিনতে মাহবুব। জীবনের শেষ সম্বলটুকু ফিরিয়ে দিতে আদালতের কাছে আকুল আবেদন জানান ক্ষতিগ্রস্তরা। আমি আমার টাকা চাই, মরণোত্তর গার্ড আবনার আমার প্রয়োজন নেই। এই স্বাধীনতা তো আমরা চাইনি। এসব ভুক্তভোগী পিকে হালদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং পিকে হালদার কিভাবে যেন তারা রিলেটেড। পিকে হালদার তো সুটকেস ভর্তি করে টাকা নিয়ে যায়নি। এই টাকাগুলো আমার সমস্ত সেভিংস এখানে। আমাদের এখন যে অবস্থা সেটা তো আমরা কারোর সামনে এসে বলতে পারছি না যে এই টাকাগুলো আমাদের হারিয়েছে। প্রায় 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গেল বছরের 8 জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। একই সঙ্গে 1635 কোটি টাকা পাচারেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বালুতে সিমেন্টের মিশ্রণ নেই বললেই চলে, ইটেও রয়েছে ভেজাল। চিকন 13টি রডের উপর দাঁড়িয়ে আছে বাড়ি। এভাবেই বগুড়া সদর উপজেলার একটি আশ্রয় কেন্দ্রে নির্মিত হচ্ছে বাড়ি। গৃহহীন পরিবার বলছে, এমন বাড়িতে ওঠার চেয়ে কুঁড়ে ঘরে থাকাই ভালো। সরকারি এ বাড়ি নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। যদিও অভিযোগের বিষয়ে জানতে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান বললেন, 1,71,000 টাকায় মানসম্মত কোনো বাড়ি নির্মাণ সম্ভব নয়। রডের বদলে বাঁশ না দিলেও গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য বানানো হচ্ছে তাসের ঘর। হাত দিয়ে মোচড় দিলে ভেঙে যায় ইট, বালুতে সিমেন্টের মিশ্রণ নেই বললেই চলে। তোলা মাটিতে মাত্র 6 ইঞ্চি ভিতের উপর দাঁড় করানো হয়েছে বাড়ির কাঠামো। পুরো বাড়িতে ব্যবহার করা হয়েছে চিকন 13টি রড। মুজিব বর্ষ উপলক্ষে বগুড়ার সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের চিত্র এটি। যাদের জন্য এই বাড়ি বানানো হচ্ছে তারা বলছেন, এই বাড়িতে ওঠার চেয়ে কুড়ে ঘরে থাকাই ভালো। 3 নম্বর এটা 3 বছর যাইবে। আমরা যে 3 দে বেড়াতে আসনু ওটাই ভালো আছে। নিম্নমানের এই নির্মাণ কাজ দেখে হতবাক এলাকাবাসীও। তাহলে মশলা কি মশলা দিছে, খালি বালু দিয়ে ইয়ে করে থিয়ে দিছে। কাদর গাঁথনি দিত তাও শক্তিশালী হতো। এটা হাত দিয়ে ইয়ে করলে খচে খচে আসে। 2 রুমের আধা পাকা একটি বাড়ি নির্মাণ ব্যয় 1,71,000 টাকা। দুর্নীতি না হলে এই টাকাতেই মানসম্মত নির্মাণ সামগ্রী ব্যবহার করে টেকসই বাড়ি নির্মাণ সম্ভব বলে মনে করেন ঠিকাদাররা। এই বাড়ির টোটাল যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের ওপর একটা বিগ অ্যামাউন্ট বগুড়া শহরে বন্টন হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের এই অনিয়মের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানকে দুষছেন সবাই। 2 দফা অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। যদিও উপজেলা চেয়ারম্যান বলছেন, এ টাকায় মানসম্মত বাড়ি তৈরি সম্ভব নয়। এই বাড়ি নির্মাণ করা কারো পক্ষেই সম্ভব না, যদি না ওই ধরনের কোনো ঘটনা না ঘটানো হয়। মানে কম দামের ইট কিনা, মানে কম দামের সিমেন্ট কিনা, কম দামের টিন কিনা, এরকম না করলে বা পাইকারি না কিনলে এটা সম্ভব না। বগুড়া সদর উপজেলার 6টি ইউনিয়নে গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য নির্মাণ করা হচ্ছে 250টি সরকারি বাড়ি। আফজাল হোসেন, সময় সংবাদ, বগুড়া। সরকারের চাল আমদানি ও মিলারদের সিন্ডিকেটে প্রভাব পড়েছে হাটবাজারে। চাল আমদানির প্রক্রিয়া শুরুর সাথে সাথে মিলাররা ধান কেনায় তেমন আগ্রহ দেখাচ্ছেন না। প্রথম ধাপে কৃষকরা ধানের দাম পেলেও এখন প্রতি বস্তায় কমেছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। হঠাৎ দাম কমে যাওয়ায় মিলারদের সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষকরা। এদিকে চাল আমদানির কথা জানিয়ে খাদ্য বিভাগের কর্মকর্তা জানালেন, ধান চাল সংগ্রহ অভিযান চলছে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের সদর উপজেলার রানীগঞ্জ হাটে সকাল থেকেই ট্রাক্টর, রিকশা, ভ্যান, ভটভটিতে ধান নিয়ে আসেন কৃষকরা। গত হাটের চেয়ে এখন ধান প্রতি বস্তা কমেছে 150 টাকা থেকে 200 টাকা। কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। কম দামে বিক্রি করায় কৃষকরা হতাশ। মৌসুমের শুরুতেই প্রকারভেদে কৃষকরা প্রতি বস্তা 2050 টাকা থেকে 2250 টাকা ধান বিক্রি করেছেন। বিনা স্বাদ, স্বর্ণা, গুটি স্বর্ণা, সুমন স্বর্ণা, হাইব্রিড 28, 29 জাতের ধান কৃষকরা প্রতি বস্তায় 150 থেকে 200 টাকা কম দামে ধান বিক্রি করেছেন। দাম কমার জন্য মিলারদের কারসাজিকে দুষছেন কৃষকরা। এবারে মাজরা পোকায় লাগায় কৃষকদের ধান অনেক
ফসল কম। এইভাবে ধান বেচলে আমাদের কৃষকের লস হয়ে যাবে, মানে পড়তে হবে না। গত হাটের চেয়ে কম দামে কৃষকদের কাছ থেকে ধান কিনেছেন চাল ব্যবসায়ী ও পাইকাররা। মিলাররা তারা সিন্ডিকেট করে ধানের বাজারটা কমিয়ে দিয়েছে। গতবারকার থেকে এইবারকার 200 টাকা বস্তাকে কম, আবার ফলন দিক দিয়ে কম, এই জন্য কৃষকরা ক্ষতিগ্রস্ত। চাল আমদানি হলে দাম আরও কমবে বলে মনে করেন চাল কল মালিক গ্রুপের এই নেতা। আমাদের যে ফুড শর্টেজ আছে এটা আমাদেরকে স্বীকার করে নিয়ে সরকার যে চাল বেসরকারি খাতে আমদানি করার সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেটিকে সাধুবাদ জানাই। তো আমরা চাই যে এই চাল আমদানিটা বেসরকারি পর্যায়ে যে চাল আমদানিটা করবে, এই চালটা খুব শীঘ্রই যদি আমদানি করা যেত তাহলে চালের বাজারটা আসলে যে নিয়ন্ত্রণ পর্যায়ে এখন এসেছে এটি হয়তো নিয়ন্ত্রিতই থাকবে। সরকারি পর্যায়ে ধান চাল সংগ্রহ অভিযানের কথা জানিয়ে খাদ্য কর্মকর্তা বলেন, বড় বড় হাটগুলোতে খাদ্য বিভাগের মনিটরিং টিম কাজ করছে। খাদ্য বিভাগের পক্ষ থেকে যে প্রধান হাটগুলো আমরা নিয়মিত মনিটরিং করছি। বাজার বর্তমানে যে স্থিতিশীল বজায় রয়েছে তা ভবিষ্যতে বজায় থাকবে। জেলার 13টি উপজেলা থেকে এবার সরকার মিলারদের কাছ থেকে ৭৪,091 মেট্রিক টন চাল এবং 11,927 মেট্রিক টন ধান কিনবে। সময় সংবাদ, দিনাজপুর। দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের সেশন চার্জ বাতিল, নীতিমালা তৈরি সহ কয়েকটি নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। তবে ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস সহ সব জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদার সঙ্গে পালনের নির্দেশনা বহাল রেখেছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর লিভ টু আপিল গ্রহণ করে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। 2017 সালের 25শে মে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের সেশন চার্জ বাতিল করে 3 মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। রায়ের অন্য নির্দেশনাগুলো হলো, বেসরকারি স্কুল নিবন্ধন অধ্যাদেশ 1962 অনুসারে স্কুলগুলোতে অভিভাবক সহ শিক্ষক প্রতিনিধি নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। এক শ্রেণীতে থেকে অন্য শ্রেণীতে ওঠার সময় পুনর্ভর্তি ও সেশন চার্জ নেওয়া যাবে না। পরে হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে গ্রিন্ডেল ইংলিশ মিডিয়াম স্কুল। এখন থেকে সেন্ট মার্টিনে আতশবাজি, বারবিকিউ পার্টি বা উচ্চ শব্দে গান বাজনা নিষিদ্ধ সহ পর্যটকদের মানতে হবে 14 নির্দেশনা। তা ভাঙলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ অধিদপ্তর। ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছেড়া দ্বীপে, আর এসব নির্দেশনা বাস্তবায়ন করবে কোস্টগার্ড। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সকল নাগরিককে বিধি নিষেধ মেনে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর ছুটে যায় হাজার হাজার পর্যটক। কিন্তু পর্যটকদের অবাধ যাতায়াতে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই সেন্ট মার্টিন ভ্রমণে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। দ্বীপটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর বলেছে, অনিয়ন্ত্রিত পর্যটন এবং পর্যটকদের অসচেতনতা, দায়িত্বজ্ঞানহীনতা, পরিবেশ এবং প্রতিবেশ বিরোধী আচরণের কারণে সেন্ট মার্টিনের বিরল পরিবেশ এবং জীববৈচিত্র্য ধ্বংসের দ্বার প্রান্তে। তবে এই বিধিনিষেধের সিদ্ধান্তে নাকশ পর্যটন ব্যবসায়ীরা। এখানকার স্টেট হোল্ডার, এখানকার যারা নিয়ন্ত্রক বা এখানকার যারা স্থানীয় বাসিন্দা, আপনি কারোর সাথে কোনো রকমের কোনো আলোচনা করেন না, যে কারণে আমরা এটার সম্পূর্ণ বিরোধিতা না করলেও আমরা আংশিক বিরোধিতা করতেছি। তবে পরিবেশ অধিদপ্তরের এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন পরিবেশবাদীরা। বিধিনিষেধগুলো সমন্বয় করে কঠোরভাবে বাস্তবায়ন করার দাবি তাদের। এর আগেও কিন্তু অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। এবার আশা করব এই বিধিনিষেধগুলো যেন বাস্তবায়ন করা হয়। জেলা প্রশাসক জানালেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সকল নাগরিককে বিধিনিষেধ মেনে সহযোগিতা করা উচিত। সরকারের তরফ থেকে এখানে পরিবেশ অধিদপ্তর আছে, কোস্টগার্ডকে কিছুটা দায়িত্ব দেওয়া হয়েছে, জেলা প্রশাসনও সেখানে আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে কাজ করছে। পর্যটনের ভরা মৌসুমে 5 মাস পর্যটকে মুখর থাকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিদিন কক্সবাজার ও টেকনাফ থেকে 60টি জাহাজে করে যাতায়াত করেন 5000-এর বেশি পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সারা দেশে শীতের প্রকোপ বাড়ায় বিপর্যস্ত জনজীবন। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভোগান্তির মাত্রা সবচেয়ে বেশি। উত্তরের জনপদ কুড়িগ্রামে বেড়েই চলেছে শীতের তীব্রতা।
ঘন কুয়াশা আর হিমালয়ের হিম শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জীবন। বেলা বাড়লেও সূর্যের তাপ না থাকায় জবুথবু জনজীবন। এছাড়া শীতে অনেকের উপার্জন কমে যাওয়ায় বাড়ছে দুশ্চিন্তা। রাজশাহীতে কুয়াশা খুব একটা না থাকলেও আছে হিম শীতল বাতাস। এতে কাহিল হয়ে পড়েছেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষেরা। রাতের মধ্যে ঘুমের পাই না, গরম কাপড় চোপড় করবে পাই না, শোয়া পাওয়া ধরে খুব কষ্ট আজ পাই। রাতের বেলা যে ঠান্ডা থাকছে কামাই কাজ নাই, কি দিয়ে কাপড় চোপড় করি। শীত বস্ত্র নাই, আমাদের এজমা তো বাড়ি গেছে। কাজ কাম ঠিক মতন পাচ্ছি, ঠিক মতো হয় না শীতের জন্য, হাতে কাজ কাম করা খুব কষ্ট। শীতার্ত মানুষের কষ্টের কথা জানাতে রংপুর নগরীর চেকপোস্ট এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে। রতন। সাদিয়া, উত্তরবঙ্গের এই এলাকাটি আসলে একটি শীতপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত। আমরা জানি যে আসলে হিমালয়ের পাদদেশে অবস্থান বলে এর সরাসরি প্রভাব কিন্তু প্রথমেই এসে পড়ে এই অঞ্চলটিতে। উত্তরবঙ্গের রংপুর দিনাজপুর অঞ্চলের যে জেলাগুলো আছে, পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ এই অঞ্চলটি আসলে উত্তরের একেবারেই সীমান্তবর্তী এলাকায়, যেখানে আসলে হিমালয় থেকে হিমবাহ সরাসরি নেমে এসে এলাকার উপর বিরাজ করে, যার কারণে কিন্তু শীতের যে তীব্রতা, যে প্রবণতা, সেটি কিন্তু অনেক বেশি। আজকের যে পরিস্থিতি সেটি যদি একটু বলি, আসলে আজ মোটামুটি ধরনের আকাশ পরিচ্ছন্ন দেখা যাচ্ছে এবং এরই মধ্যে সূর্যের আভা দেখা গিয়েছে পূর্ব প্রান্তে, এবং এখানে যে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতাটি চলে আসছিল সেটি কিন্তু আজকে খানিকটা কম মনে হচ্ছে। আমরা দেখছি যে এই ভোরবেলা কিছু মানুষ রাস্তায় বের হয়ে এসেছে, যানবাহন চলাচল করছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে যে দূরপাল্লার গাড়িগুলো এখানে এসে থামছে, এখানে কিন্তু লোকজন ঢাকা বা অন্যান্য স্থান থেকে এসে নামছে। আবার এই অঞ্চল থেকে বিভিন্ন পণ্যবাহী যেসব গাড়ি আছে সেগুলো কিন্তু চলাচল করতে দেখা যাচ্ছে এবং আজ কোনো কুয়াশা না থাকার কারণে কিন্তু যানবাহনগুলো খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। অন্যান্য দিন যেমন ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যে যানবাহনগুলো চলাচল করতে হয়, আজ কিন্তু সেই পরিস্থিতিটি নেই। অর্থাৎ মেঘমুক্ত, অনেকটা কুয়াশামুক্ত, মেঘমুক্ত আকাশ এবং কুয়াশামুক্ত পুরো পরিস্থিতির কারণে কিন্তু যানবাহনগুলো চলাচল খুব স্বাভাবিকভাবেই করছে। তবে আজকে শীতের তীব্রতা কিছুটা কম হলেও এর কষ্ট কিন্তু কম নয়। শিরশিরে হাওয়া বইছে, সেই সঙ্গে উত্তর দিক থেকে শিরশিরে হাওয়ায় মানুষের শরীরে কিন্তু কাঁপন ধরিয়েছে এবং এই ভোর সকালে যে মানুষ বের হয়েছে তাদের কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, দিনমজুর মানুষ, তারা কিন্তু খুবই কষ্ট করে এই সময়টি অতিবাহিত করে, রাস্তায় চলাচল করে। আমরা দেখছি যে কিছু জুবুথুবু হয়ে মানুষজন চলাচল করছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, গাড়ির অপেক্ষা করছেন। কিছু রিক্সা চালক দেখছি আমরা এই চলাচল করতে। এই পরিস্থিতিতে কিন্তু গত কয়েকদিন ধরে চলে আসা যে মানুষের দুর্ভোগ আজ কিছুটা কম মনে হচ্ছে এবং আবহাওয়া অফিস থেকেও বলা হয়েছে যে আরও 2-1 দিন এই তাপমাত্রা বিরাজ করবে। তো এই ছিল আমার কাছে রংপুরের সর্বশেষ। সাদিয়া। রংপুর থেকে শীতার্ত মানুষের কষ্টের কথা জানাচ্ছিলেন রিপোর্টার রতন সরকার। ঝিনাইদহ ও ফরিদপুরে সুবিধাবঞ্চিত শিশুসহ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সব শিশুকে সঙ্গে নিয়ে বদলে দিব এ পৃথিবী, এই স্লোগানে গতকাল সকালে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স। এ সময় শহরের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর হাতে কম্বল ও মাস্ক তুলে দেওয়া হয়।
অন্যদিকে ফরিদপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে চরাঞ্চলের ১৫০০ দরিদ্র পরিবারকে শীতবস্ত্র দেওয়া হয়। শীতের খবর জানাতে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। যাচ্ছি তার কাছে। দুলাল, সাদিয়া, আপনি জানেন যে পৌষ মাস চলছে এবং এই অঞ্চলে কিন্তু শীতের প্রকোপ কিন্তু অনেক বেশি। কুয়াশা তেমন না থাকলেও কিন্তু হিমেল যে বাতাস, সেই হিমেল বাতাসের কারণে যে কনকনে ঠান্ডা, এতে সাধারণ মানুষের জীবন কিন্তু বিপর্যস্ত করে তুলেছে। আপনাকে জানাতে পারি যে এই মুহূর্তে আমি দিনাজপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে রয়েছি। এখানে যে মানুষগুলো রয়েছে তাদের চিত্র আপনাকে দেখাতে চাই, যে যারা অসহায়, দরিদ্র এবং ছিন্নমূল বা ভাসমান মানুষগুলো এখানে আশ্রয় নিয়েছে এবং তাদের যে কষ্ট, সেই অঞ্চলে আপনাকে জানাতে পারি যে এই যে শীত আসলেই কিন্তু শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য যে কাপড়, সেটা কিন্তু গরম কাপড়, যেটাকে আমরা হকার্স মার্কেট বা কাচারি মার্কেট বলি, সেখানে আমরা দেখেছি যে এইসব মানুষগুলো যারা নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষ, সেখানে তারা যান, সেখানে তারা যায়, গিয়ে তাদের যে কাপড়, তাদের সাধ্যের মতো সেই কাপড় কিন্তু তারা আপনার ক্রয় করে শীত নিবারণের জন্য। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দিনাজপুরে ইতিমধ্যেই আপনার শীতের যে প্রকোপ, সেটি কিন্তু নিবারণের জন্য জেলা প্রশাসন, স্থানীয় আপনার সাংসদ ইকবালুর রহিম এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু শীত বস্ত্র তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা বিতরণ করছে। তারপরও এই যে ভাসমান যে মানুষগুলো, যেগুলো রেল স্টেশন প্ল্যাটফর্ম বা বাস টার্মিনাল, বিভিন্ন শপিং মলের বারান্দায় যারা সারা রাত যারা মাথা গুঁজে আশ্রয় নেন, অনেকে হয়তো পেয়েছেন, অনেকে হয়তো পাননি। তাদের যেটা আর্জি বা দাবি, তারা বলছে যদি এই মুহূর্তে যারা বিত্তবান মানুষ, তাদের সাহায্যে বা সহযোগিতায় যদি তারা এখানে এগিয়ে আসেন, তাহলে তারা কিছুটা হলো এই শীতের যে কষ্ট, সেই কষ্ট থেকে তারা লাঘব পাবেন। পাশাপাশি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই অঞ্চলে শীতের কারণে কিন্তু আপনার শীতজনিত যে কষ্ট, বিশেষ করে প্রবীণ যারা, এই প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে শিশুও রয়েছে, প্রবীণ রয়েছে, নারী যারা বয়স্ক, তারাও কিন্তু এই প্ল্যাটফর্মে আপনার মাথা গুঁজে রয়েছে। আর দিনাজপুরে যেখানে যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে আপনাকে অরবিন্দ শিশু হাসপাতাল, আব্দুর রহিম মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতাল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে কিন্তু আপনার সেই জায়গায় তারা ভর্তি হয়েছেন এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তো আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু এই যে আপনার যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু বিরাজ করবে এটি পৌষ এবং মাঘ মাসের পরেও কিন্তু তারা আপনার এই আবহাওয়া কিন্তু আপনার চলবে। এবং এই আবহাওয়ার কারণে এই অঞ্চলে, বিশেষ করে আপনার এই শীতের কারণে গ্রাম অঞ্চলেও কিন্তু আপনার একই অবস্থা, সেখানে মানুষ কিন্তু বিভিন্ন কষ্টে রয়েছে। তো আমার কাছে শীতের সর্বশেষ এই ছিল। সাদিয়া, শীতের খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার গোলাম নবী দুলাল। হবিগঞ্জে চলছে 2 দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল দুপুরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 7টি প্রদর্শনী স্টল রয়েছে। এছাড়া সেমিনার, প্রকল্প উপস্থাপন সহ বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। ভোর থেকে জমজমাট রাজশাহীর নওদাপাড়া মাছের আড়ত। সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছেন রিপোর্টার রাকিবুল হাসান। যাচ্ছি তার কাছে। রাকিব, ধন্যবাদ সাদিয়া। রাজশাহীর ওপর দিয়ে যে সমস্ত খালবিল এবং নদী নালা গেছে, সেটি কিন্তু আসলে শীতের শুরুতেই কিন্তু আসলে শীতের পানি শুকিয়ে যাওয়ার কারণে আসলে যে খালবিলের যে মাছ, সেটির কিন্তু মাঝে খানিকটা সরবরাহ বাড়ার পরে এখন কিন্তু সেই মাছ আসলে কম। এবং এরপর থেকেই রাজশাহীর যে সমস্ত মাছের আড়তগুলো রয়েছে, বিশেষ করে নওদাপাড়া মাছের এই আড়তটিতে, যেহেতু রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকে এখানে মাছ ব্যবসায়ীরা নিয়ে আসেন,
এবং যারা পুকুর চাষ করেন জেলেরা তারা নিয়ে আসেন, তারা কিন্তু এখানে মাছ নিয়ে আসছেন এবং সেই তুলনায় কিন্তু মাছের সরবরাহ খানিকটা কম বলছেন এখানকার ব্যবসায়ী এবং যারা কিনা পাইকার আছেন তারা। এই একদিকে আসলে খালের মাছের আসলে সরবরাহ কমেছে এবং অন্যদিকে পুকুরের মাছেরও সরবরাহ কমে যাওয়ার কারণে বলছে এখানকার ব্যবসায়ী যারা আছেন, যারা খুচরা বিক্রেতারা আছেন, তারা বলছেন যে খানিকটা মাছের দাম গেল 2 সপ্তাহে কিন্তু রাজশাহীর বাজারে বাড়তি এবং বিশেষ করে যে সমস্ত মাছগুলো পুকুরে চাষ করা হয় এবং সেই মাছগুলোই কিন্তু এখন মূলত পুরো বাজারই দখল করে আছে। অন্যান্য খালবিলের মাছের পরিমাণ কম এবং ছোট মাছের পরিমাণ কিন্তু আসলে কম। সেই তুলনায় আমরা বড় মাছ দেখছি এবং বড় মাছ কিন্তু অনেক বেশি দাম হাঁকা হচ্ছে। সিলভার কাপ, এছাড়া গ্লাস কাপ, কাতল, রুই এবং মৃগেল যে সমস্ত মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য দিনের তুলনায় গেল 2 সপ্তাহের ব্যবধানের কথা যদি আমি বলি তাহলে কেজিতে অন্তত 30 থেকে 35 টাকা বেড়েছে। এর পেছনের কারণটি যেটি আসলে জেলেরা বলছেন সেটি হচ্ছে আসলে বাজারে মাছের সরবরাহ কম এবং অনেকটা একই ধরনের মাছ বেশি থাকার কারণে সেটি আসলে বাড়তি। এবং অন্যদিকে এই বাড়তি দামে মাছ কিনে নিয়ে আসলে খুচরো বাজারে মাছ বিক্রির ক্ষেত্রে খানিকটা ভোগান্তিতে পড়ছেন বলছেন এখানকার যারা খুচরা ব্যবসায়ী তারা। মূলত এই বাজারের মূল যে ক্রেতা সেটি হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ সহ এই সমস্ত অঞ্চলে সিলেটের দিকে যে তাজা মাছগুলো যায় এখানে কিন্তু বাজারে বিশেষ ব্যবস্থায় চৌবাচ্চা করে রেখে এখানে পানিতে কিন্তু তাজা মাছ রাখা যায়, কেননা তাজা মাছের দামটা আসলে একটু বেশি পাওয়া যায়। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন, খুচরা ব্যবসায়ীরা যারা কিনা রাজশাহী শহরের প্রায় 1/2 শতাধিকেরও বেশি ছোট ছোট বাজারে ফেরি করে বিক্রি করেন বা খুচরো বিক্রি করেন, তারা বলছেন যে তাদেরকে একটু চড়া মূল্যে কিনে সেটি আসলে বিক্রি করতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং অনেকটা সময় অন্যান্য সময় যেমন দিনের প্রথম অধ্যায়ে আসলে মাছ বিক্রি হয়ে যেত সেটি কিন্তু তারা বেশ বেলা ভরে কিন্তু আসলে বিক্রি করছেন এবং এর ফলেই তাদের কিন্তু আসলে খানিকটা বেগ পেতে হচ্ছে এই উচ্চ মূল্যে আসলে মাছ কিনে সেটি আবার খুচরো বাজারে বিক্রি করার ক্ষেত্রে। আমরা এখানে কিছু ছোট মাছ দেখছি, এখানে কিছুটা খালবিলের মাছ এসেছে এবং সেটি সরবরাহ অত্যন্ত অন্যান্য মাছের তুলনায় অত্যন্ত নগণ্য এবং সেখানে বোয়াল, পুঁটি মাছ এবং আমরা দেখছি কিছুটা ট্যাংরা মাছ আছে। তো এই ক্ষেত্রে আসলে হাত ডাকের মধ্য দিয়ে সেটির দর কষাকষির মধ্য দিয়ে আসলে এই মাছগুলোর আসলে দাম নির্ধারণ হয় এবং এখান থেকে আসলে অন্যান্য জায়গার যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা কিনে নিয়ে যান। মূলত এই মাছগুলো রাজশাহীর সোনাইকান্দি, তারপরে গোদাগাড়ির এই অঞ্চলে যে সমস্ত নদীর যে সমস্ত জেলেরা আছে তারা এখানে বিক্রি করতে আসেন এবং রাজশাহীতে বায়া, হরগ্রাম এবং এই নওদাপাড়া এই সমস্ত যেই মাছের আড়তগুলো রয়েছে সেই মাছের আড়তের তুলনায় এই বাজারটি সবার আগে সকালবেলা আসলে জমে ওঠে, যার কারণে অন্যান্য জেলেরা অন্য কোনো আড়তে আসলে মাছ বিক্রি করতে না পারলে সেই মাছগুলো এখানে নিয়ে আসেন এবং এখানে আসার পরেই কিন্তু ব্যবসায়ীরা আসলে খুচরো ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য পাইকাররাও এখানে আসলে নিয়ে আসেন। আমরা সাথে একটু দেখাবো দর্শক যে এইখানে আসলে যে সমস্ত মাছগুলো চাষ করা হয় সেই সমস্ত মাছগুলো নিয়ে এসে কিন্তু দিনের একটা বড় অংশ বড় একটি সময়ে কিন্তু এরকম চৌবাচ্চায় রেখে পানিতে রেখে কিন্তু আসলে জীবিত রাখা হয়, কেননা জীবিত মাছের যেহেতু দাম আসলে বেশি পাওয়া যায় সে কারণে ব্যবসায়ীরা এই ব্যবস্থাটি আসলে করেছেন এবং যারা কিনা বাইরে নিয়ে যাবে এখানে সেই সুব্যবস্থা রাখা হচ্ছে। এই আড়তের ঠিক পেছনের দিকে একটা বড় ধরনের আসলে চৌবাচ্চা রাখা আছে যেখানে আসলে প্রত্যেকেই ব্যবসায়ী মাছ কিনে সেখানে আসলে সংরক্ষণ করেন এবং এইভাবে প্রত্যেক দিন ভোরেই কিন্তু ট্রাকে, কখনো নসিমন, কখনো বা বিভিন্ন যানবাহনে কিন্তু আসলে মাছ নিয়ে আসেন এবং মাছের কিন্তু আসলে বেচাকেনা হয়। এখানে যেই দিন আসলে প্রত্যেক দিনের আসলে বেচাকেনার পার্থক্য আছে। এখানকার আড়তদাররা বলেন কখনো যেদিন সব থেকে ভালো বেচাকেনা হয় সেদিন প্রায় 40 থেকে 50 লাখ টাকা, অথবা যেই দিন একটু বাজারে যোগান কম থাকে, মাছ কম হয়, সেই দিন কিন্তু প্রায় 20 থেকে 25 লাখ টাকার মাছ বিক্রি করা হয়। তো সাদিয়া, রাজশাহীর সকালবেলায় আসলে ভোরের দিকেই রাজশাহীর এই সমস্ত মাছগুলো মাছের যে বাজারগুলো সেগুলো জমে ওঠে। তো সাদিয়া, রাজশাহীর মাছের বাজারে এই ছিল আমার কাছে সর্বশেষ।
রাজশাহীর মাছের আড়ত থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাকিবুল হাসান। ভোরের সময় আরও থাকছে, উইন্ডিজ সিরিজে স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি। 5 ধাপে হবে ক্যারিবীয়দের কোভিড পরীক্ষা, থাকছে 3 স্তরের নিরাপত্তা। মার্কিন ইতিহাসে টানা ৪র্থবারের মতো কংগ্রেসের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব গ্রহণের সময় যতই এগিয়ে আসছে ততই ক্ষমতা হস্তান্তর নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। মার্কিন রাজনীতির সবশেষ খবর জানাতে ক্যালিফোর্নিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লস্কর আল মামুন। মামুন, আপনাকে ধন্যবাদ। আপনি একটু আগেই বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সবশেষ যে খবরটি সেটি নিয়ে, অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে গত ৩রা নভেম্বরের নির্বাচনের পর প্রায় 2 মাস, আজকে 2 মাস হয়ে গেল। এরপরে যখন শপথ গ্রহণের দিনটি এগিয়ে আসছে যত দ্রুত, ততই কিন্তু একটি চরম নাটকীয়তার মধ্যে পদার্পণ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি চরম নাটকীয়পূর্ণ যে অবস্থা এবং জটিলতা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু বেশ ভাবিয়ে তুলেছে দেশের মানুষদেরকে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয় তো মানেননি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলটি তিনি মানেননি এবং জো বাইডেনকে কোনোভাবেই তিনি স্বীকার করছেন না। অর্থাৎ পরাজয় না মানা প্রেসিডেন্ট শেষ চেষ্টা চালাচ্ছেন। অর্থাৎ আগামী 20 জানুয়ারি যে শপথ গ্রহণ হবে, সেই শপথ গ্রহণের আগে 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে ইলেকট্রাল কলেজ ভোট গণনা করে সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে ঘোষণা করা হবে। তারপরেই বাইডেন শপথ নেবেন। ঠিক এই শেষ মুহূর্তে এসে ট্রাম্প যে তার একটি চক্রান্ত শুরু করেছে, সেই চক্রান্তের ফলশ্রুতি হিসাবে তিনি কিন্তু ইতিমধ্যেই 11 জন সিনেটর তার পক্ষে নিয়েছেন। অর্থাৎ টেড ক্রুজ, যিনি টেক্সাসের যে সিনেটর, তার নেতৃত্বে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পাণ্ডিত্য হিসেবে বলা হয়। তিনি কিন্তু একজন প্রভাবশালী সিনেটর এবং তিনি একজন আইনজীবী, আইন প্রণেতা। তার মতো একজন ব্যক্তি যখন ট্রাম্পের পক্ষ নিয়েছেন এবং 11 জন সিনেটর তার পক্ষে রয়েছেন, সেই মুহূর্তে এটি কিন্তু একটি জটিলতার রূপ নিয়েছে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে 11 জন সিনেটর আগামী 6 তারিখের কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের পক্ষে, অর্থাৎ জো বাইডেনের যে ইলেকট্রাল কলেজ ভোট গণনা হবে সেই গণনাটির বিপক্ষে তারা অবস্থান নেবেন। তারা চাইবেন যে 6টি অঙ্গরাজ্যের যে ফলাফল সেটি যেন আবার পুনঃনিরীক্ষা করা হয়। অর্থাৎ একটি উদাহরণ রয়েছে 1877 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একটি উদাহরণ রয়েছিল। সেই সময়কার একটি ঘটনা তাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে যে সেই সময় এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সিনেটরদের মাধ্যমে এবং 10 কার্য দিবসের মধ্যে সেই তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার কথা ছিল এবং সেটি হয়েছিল। সেই উদাহরণটিকে টেনে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার সব চেষ্টাটি, অর্থাৎ সবশেষ চেষ্টা তিনি চালাচ্ছেন এই ফলাফল পাল্টে দেওয়ার জন্য। তবে আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি, আজকে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তিনি নিজে ফোন করে জর্জিয়ার যে প্রধান নির্বাচন কর্মকর্তা রয়েছেন তাকে টেলিফোনে হুমকি দিয়েছেন এবং তাকে বলেছেন যে আমার 11,780টি ভোট দরকার, সেই ভোটগুলো তিনি ফেরত পেতে চান। অর্থাৎ উল্লেখ্য আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে প্রেসিডেন্ট 3রা নভেম্বরের নির্বাচনে জর্জিয়া আসনে বাইডেন 11,799 ভোটে বিজয়ী হয়েছিলেন। অর্থাৎ 11,780 ভোটটি ট্রাম্প চাচ্ছেন। তো এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে একটি চরম নাটকীয়তাপূর্ণ এবং আগামী 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে যেটি বাইডেনকে বিজয়ী ঘোষণা করা হবে, সেই মুহূর্তে কিন্তু যেহেতু ট্রাম্পের পক্ষে 11 জন সিনেটর রয়েছেন এবং আপনার মাধ্যমে আরো জানি নাকি প্রতিনিধি পরিষদের প্রায় 140 জনেরও বেশি কংগ্রেস যারা তার পক্ষে রয়েছেন, তারা কিন্তু এই ভোট গণনার বিরুদ্ধে অবস্থান নেবেন। অর্থাৎ ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়ে সেই প্রক্রিয়াটি যে রয়েছে, শেষ প্রক্রিয়া, সাংবিধানিক যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটি বাতিল করে নতুন করে সেই 6টি অঙ্গরাজ্যের নির্বাচনের ফলাফল নিরীক্ষা করে প্রতিবেদন করে আবার নির্বাচন চাইবেন, এরকম একটি পরিস্থিতি ট্রাম্পের এখন সেটি চাচ্ছেন। তবে মার্কিন জনগণ এবং এখানকার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এমনটি হতে পারবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণতন্ত্র, সেই গণতন্ত্রের একটি সুখ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা সবাই কিন্তু এই বিষয়টিকে খুব ভালোভাবে দেখছেন না। আরেকটি বিষয় জানিয়ে রেখে, আজকে কিছু সময় আগে 10 জন সাবেক প্রতিরক্ষা
মন্ত্রী যারা রয়েছিলেন তারা একটি বিবৃতি দিয়ে এই যে ঘটনাটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নস্যাতের জন্য যে একটি হুমকি স্বরূপ সেটি কিন্তু বাতিল করার জন্য তারা অর্থাৎ এই পদ্ধতি থেকে সরে আসার জন্য ট্রাম্পকে অনুরোধ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে 6 জানুয়ারি যখন কংগ্রেসের যৌথ অধিবেশন চলবে সেই সময় কংগ্রেসের ওই অধিবেশনের বাইরে ওয়াশিংটনে কিন্তু ট্রাম্প তার সমর্থকদের নিয়ে একটি বিরাট সমাবেশের ডাক দিয়েছেন এবং ট্রাম্প নিজেই কিন্তু বলেছেন যে সেই সমাবেশটি শান্তিপূর্ণ হবে না। অর্থাৎ একটি ভয়াবহ পরিস্থিতির দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এগোচ্ছে এবং এটি এখন স্পষ্টত বলা চলে যে শেষ মুহূর্তে এসে অর্থাৎ 17 দিন পর অর্থাৎ 20 জানুয়ারি বাইডেনের শপথ হবে। সেই শপথের আগে এরকম একটি যে চরম নাটকীয়তা এবং চরম ধ্বংসাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে সেটির জন্য কিন্তু মার্কিন জনগণ ট্রাম্পকে দায়ী করেছেন এবং ট্রাম্প কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত সেই নির্বাচনের ফলাফলকে মানছেন না এবং তিনি কোনোভাবেই মানবেন না এবং তিনি শান্তিপূর্ণ যে একটি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সেই হস্তান্তর প্রক্রিয়াটি কিন্তু তিনি করতে মোটেই রাজি নন। সংবিধান অনুযায়ী 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে ওই ইলেকট্রাল কলেজ ভোটে অর্থাৎ আপনাকে মাধ্যমে জানিয়ে রাখি যে 3রা নভেম্বরের নির্বাচনে বাইডেন 306টি ইলেকট্রাল কলেজ ভোট জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পক্ষান্তরে 232টি ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। তিনি কিন্তু জয়ী হতে পারেননি। সেই থেকে কিন্তু তিনি ফলাফল মানছেন না। চরম নাটকীয়তাপূর্ণ নানান ধরনের নাটকীয়তাপূর্ণ শেষ পর্যন্ত যখন এই শপথ গ্রহণের ঠিক আগ মুহূর্তে এই ধরনের একটি অবস্থা যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই শুধু নয় সারা বিশ্বের জন্য যদি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণতান্ত্রিক ইতিহাস রয়েছে সেই ইতিহাসটি ভাবমূর্তিটি নষ্ট হচ্ছেন এবং সেটি যাতে না হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যেহেতু নিম্ন পরিষদে অর্থাৎ নিম্ন কক্ষে ডেমোক্র্যাটদের আধিপত্য রয়েছে এবং 11 জন সিনেটর যদিও বিপক্ষে গেলেও তারা আশা করছেন যে এমন বড় ধরনের কিছুই হবে না এবং ট্রাম্প তার এই যে পদক্ষেপটি তিনি করতে পারবেন না। আগামী 20 জানুয়ারি এবং সকল ধরনের অবসান সব ধরনের ষড়যন্ত্রকে অবসান ঘটিয়ে বাইডেন এবং কামালা হ্যারিস আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন এমনটি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তথা মার্কিন জনগণের অধিকাংশ মার্কিন জনগণ আশা করছেন। তাহলে গণতন্ত্রের বিজয় হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামটি অক্ষুণ্ণ থাকবে। তো এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সবশেষ খবর। মার্কিন রাজনীতির সবশেষ খবর জানাতে ক্যালিফোর্নিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী লস্কর আল মামুন। নতুন বছরের শুরুতেই তুষারপাত দেখতে পেল জার্মানির রাজধানী বার্লিন সহ বেশ কটি অঙ্গরাজ্যের নাগরিকরা। করোনার অব্যাহত মহামারীতে এই তুষারপাত কিছুটা দুর্ভোগ বাড়ালেও স্বস্তি এনে দিয়েছে জনজীবনে। বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। 6 বছর আগেও মধ্য ইউরোপের দেশ জার্মানিতে শীত আসার সাথে সাথেই দেখা যেত তুষারপাতের, কিন্তু বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে তুষারের দেখা ছিল ভার। কিন্তু অভিমানী তুষার বোধহয় আর রাগ করেই থাকতেই পারল না। রাজধানী বার্লিন সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ঝরল রোববার দিনভর। অনেক বছর পর 1 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত দেখে আনন্দের শেষ ছিল না প্রবাসী সহ স্থানীয়দের মধ্যে। দিনটি সত্যি দারুণ। শীতকাল আসে যায় কিন্তু বরফের দেখা নেই, এটা মেনে নিতে পারছিলাম না। অবশেষে তুষারপাত হলো। আমার ছোট মেয়েটা কখনো স্নো দেখেনি, তাই তুষারপাত আমাদের বাচ্চাদের জন্য নতুন বছরের সেরা উপহার। তবে তুষারপাতের কারণে জার্মানি সহ ইউরোপে নিম্ন আয়ের প্রবাসীরা বিপাকে পড়তে পারে এমনটিও আশঙ্কা তাদের। স্নো পড়ছে, ভালো লাগছে। ইউরোপের অন্য দেশে ইটালি, স্পেন বা ফ্রান্সে যারা রাস্তায় কাজ করে তাদের জন্য বহুত দুঃখ এবং কষ্টের ব্যাপার। এদিকে হঠাৎ করে তুষারপাতের ফলে গণপরিবহন সহ অন্যান্য পরিবহন চলাচলে কিছুটা বিপাকে পড়তে হয়েছে। নতুন বছরে নতুন তুষারপাতের ফলে জার্মানির রাজধানী বার্লিন সহ আশেপাশের অঙ্গরাজ্যের অধিবাসীদের খানিকটা দুর্ভোগ পোহাতে হলেও অবশেষে প্রকৃতির কাছে যে পরাজয় বরণ করতে হয় সেটিই কিন্তু বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ব্রিটেনে করোনা সংক্রমণ বাড়তে থাকায় চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী দিনগুলোতে ব্রিটেনের বেশ কিছু অঞ্চলে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি হতে পারে। শুধু তাই নয়, ইচ্ছা না থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে বলেও আভাস দেন তিনি। এদিকে ব্রিটেন জুড়ে নতুন ধরনের করোনা সংক্রমণ বাড়তে থাকায় সোমবারের মধ্যে দেশ জুড়ে লকডাউন জারির দাবি জানিয়েছেন বিরোধী নেতা কির স্টাইমার। করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বলে অভিযোগ করেন তিনি।
রোববারও দেশটিতে টানা ৬ষ্ঠ দিনের মতো একদিনে কোভিড শনাক্ত হয়েছেন ৫০,০০০-এর বেশি মানুষ। আয়ারল্যান্ডে মাত্র কয়েকদিনের ব্যবধানে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন কয়েক হাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আরও এক দফা বাড়তে পারে লকডাউনের মেয়াদ। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। শীতের তীব্রতা যত বাড়ছে আয়ারল্যান্ডে, করোনা পরিস্থিতি ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দুদিন আগে যেখানে দৈনিক গড় আক্রান্তের হার ছিল ২,০০০-এর নিচে, সেখানে গেল দুদিনে আক্রান্তের হার বেড়েছে দ্বিগুণ। রোববার একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে রেকর্ড প্রায় ৫,০০০ মানুষ, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয়রা। এমনকি ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন অনেকে। বাইরে যেতেও এখন অনেক বেশি আমাদের ভয় করে। পুরো পরিবার নিয়ে আমরা অনেক বেশি টেনশনে আছি সিরিয়াসলি। সো সামনের দিনগুলো কেমন যাবে ঠিক বুঝতে পারছি না। করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আয়ারল্যান্ডে। তার ভিতরে গত ৩ দিনে সর্বাধিক পরিমাণ লোক করোনা আক্রান্ত হয়েছেন এবং আজকে সর্বোচ্চ পরিমাণ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে আমি মনে করি আমাদের এক্সট্রা সতর্কতা অবলম্বন করা উচিত। এর মধ্যেই আয়ারল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংক্রমণ এভাবে বাড়তে থাকলে চলমান লকডাউনের মেয়াদ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হতে পারে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ছোট বড় মোট ১৬টি দ্বীপ নিয়ে গঠিত সুইডেনের রাজধানী স্টকহোম। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচলে বাস, মেট্রো, ট্রেন ছাড়াও অন্যতম মাধ্যম ছোট বড় জাহাজ। স্থানীয়রা ছাড়াও পর্যটকেরা যাতায়াতে ব্যবহার করেন এসব জাহাজ। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। সুইডেনের রাজধানী স্টকহোমকে বলা হয় উত্তর ইউরোপের ভেনিস। 16টি দ্বীপ নিয়ে গঠিত সুইডেনের রাজধানী স্টকহোম শহরটির ভিতর রয়েছে অনেকগুলো লেক। উপর থেকে দেখলে মনে হবে পুরো শহরটাই যেন পানির উপর ভাসছে। আর তাই বাল্টিক সাগরের তীরে অবস্থিত স্টকহোমকে অনেকে পানির সৌন্দর্যের শহরও বলে থাকেন। দ্বীপগুলোর সাথে পরস্পরের সংযোগে ব্রিজ থাকলেও রয়েছে জাহাজে যাতায়াতের ব্যবস্থাও। স্থানীয়দের পাশাপাশি এখানে ঘুরতে আসা পর্যটকরাও নিয়মিত যাতায়াত করেন এসব জাহাজে। আমি সবসময় এই বোটটাকে প্রেফার করি। এতে আমার অফিসে যাওয়ার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশে দেখার একটা সবসময় প্রতিদিনের একটা সুযোগ থেকে যায় আর কি। সো আমি কখনোই এই সুযোগটাকে হাতছাড়া করি না। I live in Stockholm. I've been living here for more than 20 years. আমি স্টকহোমে 20 বছরেরও বেশি সময় ধরে আছি। এই পানিপথে যাতায়াত করতে পছন্দ করি আমি। এটা আমার কাছে স্ক্যান্ডিনেভিয়ান ভেনিস বলে মনে হয়। শহরটির সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের জন্য ছোট বড় জাহাজের পাশাপাশি স্পিডবোট থাকলেও করোনার প্রভাবে পর্যটক শূন্যতায় বেশিরভাগই বন্ধ রয়েছে। রাজধানী স্টকহোমের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক সহ স্থানীয়রা নিয়মিত যাতায়াত করেন এসব নৌজাহাজে। তবে করোনার প্রভাবে অনেকটা যাত্রীশূন্য এই জাহাজগুলো নিয়মিত চলছে নিজ গন্তব্যে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আবারও দেশের খবর। মুন্সিগঞ্জের ধলগাঁও হাটে ভোর থেকে জমে উঠেছে সবজির বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। সাদিয়া, এই পৌষের কনকনে শীতের মধ্যেই কিন্তু এই শতাব্দী প্রাচীন যে ধলাগাঁও সবজির হাট, সেখানে কিন্তু সবজির একরকম মেলা বসেছে। এখানে এই শীতের কফি, সিম, লাউ এবং নানা রকমের সবজিতে কিন্তু ভরে গেছে পুরো এই হাট। এবং সেখানে সবজি সরবরাহ অনেক বেশি বেড়ে যাওয়ায় এখানে কিন্তু দাম একেবারে কমে গিয়েছে। যেই বড় বড় কফি বিক্রি হতো কদিন আগেও 40 টাকায়, সেগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র 10 টাকায়। এবং সিম বিক্রি হচ্ছে এখানে 15 টাকা কেজি দরে, মূলা বিক্রি হচ্ছে 5 টাকা কেজি দরে। এখানে যে লাল শাক সেটিও 5 টাকা দরে বিক্রি হচ্ছে কেজি প্রতি কেজি। এখানে পালং শাক সেটিরও কেজি 5 টাকা। এরকম ভাবে কিন্তু দাম অনেকটাই পড়ে গিয়েছে এবং কৃষক বলছেন যে তাদের উৎপাদন অনেক ভালো হয়েছে। এই বাম্পার ফলনের পরে তারা খুবই খুশি, কিন্তু বাজারে যে এই সবজির দাম পাচ্ছেন না তাতে তারা হতাশ। কিন্তু এখানে যে বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসছেন রাজধানী ঢাকা এবং আশপাশের বাজারগুলো থেকে,
তারা কিন্তু বেশ খুশি যে সস্তায় এই সবজি পেয়ে এই একদম তাজা এই অঞ্চলের যে আশপাশের পুরো এলাকা কিন্তু সবজির অনেক আবাদ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছেন যে এবছর এ পর্যন্ত 4000 হেক্টর জমিতে এই সবজি আবাদ হয়েছে। এই সবজিগুলোতে কিন্তু এই হাটটি হচ্ছে ভোরের হাট এবং এই অঞ্চলের সবচেয়ে বড় সবজির হাট। এই হাটের সবজি বিভিন্ন অঞ্চলে যেমন সরবরাহ হয়, পাশাপাশি এই জেলার যে আশেপাশে যে হাট বাজারগুলো আছে সেখানে কিন্তু খুচরা বিক্রি হয়। সেসব হাট বাজারের যে খুচরা বিক্রেতা তারা এখানে আসেন। এর বাইরেও কিন্তু অনেক শৌখিন ক্রেতা এই সবজির হাটে আসেন এবং আলুর শীর্ষ জেলা হিসাবে পরিচিত মুন্সিগঞ্জে কিন্তু এতদিন আলুর দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছিল না, কিন্তু আজকে এই হাটে আমরা দেখতে পাচ্ছি 35 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে এবং নতুন আলু উঠতে শুরু করেছে এখানে। এই যে মুন্সিগঞ্জে এবছর 38,500 হেক্টরের বেশি জমিতে এবার আলু আবাদ হয়েছে এবং পুরো হাট প্রধান সড়ক জুড়ে যে দুপাশে শুধু এই নানা ধরনের সবজি, সেই সবজির এই মেলায় আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লাউ আজকে কিন্তু উঠেছে, প্রচুর লাউ। সেই লাউগুলো কদিন আগে যেটি বিক্রি হতো 30-40 টাকায়, সেই লাউ আজকে 15 থেকে 20 টাকায় বিক্রি হচ্ছে এবং কৃষকরা এই ভোর থেকে কিন্তু এই সব সবজি পসরা নিয়ে বসেছেন এবং তারা এখানকার বৈচিত্র্যতা হচ্ছে যে সরাসরি কৃষক এই হাটে সবজি নিয়ে আসেন এবং এখান থেকে কিন্তু পাইকাররা এবং খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যান এবং রাজধানী ঢাকায় এই বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের সবজির অনেক বেশি কদর এবং এই যে অঞ্চলের সবজি উৎপাদিত সবজি কিন্তু দেশের বাইরেও নিয়মিত রপ্তানি হয় এবং এই যে রামপাল এবং আশপাশে এলাকাগুলো রয়েছে এগুলো উঁচু এলাকা, এখানে 12 মাস ধরে কিন্তু সবজি আবাদ হয় এবং এখানে যে পানের বরজ রয়েছে সেই বরজের ভিতরেও কিন্তু সবজি আবাদ হচ্ছে এবং এখানে সবজির উৎপাদন ক্রমেই বাড়ছে। এই যে শীতের মৌসুম, এই শীতের মৌসুমের যে সবজি আবাদ সেটি কিন্তু কৃষকরা বলছেন যে আবহাওয়া অনুকূলে থাকবার কারণে তাদের উৎপাদন ভালো হয়েছে এবং এই উৎপাদন এই যে এই মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের যে ঐতিহ্য সবজি, সেই সবজি চাষ করে কিন্তু অনেকেই লাখপতি হচ্ছেন এবং অনেকেই ভালো অবস্থানে ছিলেন, কিন্তু এই যে সবজির দাম কমে গিয়েছে, এই কমে যাওয়ার কারণে কিন্তু কৃষকরা তাদের কষ্টের কথা বলছেন যে তাদের উৎপাদিত যে পণ্য, সেই পণ্যের যে খরচ পড়েছে সেই খরচ কিন্তু এখনো উঠে আসেনি। এই ছিল ধলাগাঁও বাজারের সর্বশেষ। সাদিয়া। মুন্সিগঞ্জের ধলগাঁও হাট থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। করোনাকালের সব নিয়ম মেনে মাঠ, হোটেল আর খেলা চলাকালীন ক্যারিবিয়ান গোটা দলটাকে দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা। 3 স্তরে নিরাপত্তার প্রহরা থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। ঢাকায় নামার পরে উইন্ডিজদের করা হবে 5 ধাপে কোভিড পরীক্ষা। করোনা পরীক্ষা করা হবে হোটেলে অবস্থানরত স্টাফদেরও। বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান বলছেন, সফল সিরিজ আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত ক্রিকেট বোর্ড। মাহবুব রিমনের রিপোর্ট। অপেক্ষা আর প্রত্যাবর্তনের পরিসমাপ্তিটা বোধহয় এমনই মধুর। দীর্ঘ 10 মাসের বন্ধ্যাত্ব অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে, তবে সেখানে চোখ রাঙাচ্ছে করোনার বিস্তার। এমনিতেই করোনার দোহাইয়ে বাঘের টেরায় আতিথ্য নিতে রাজি হয়নি উইন্ডিজদের 10 সিনিয়র সদস্য। তাই তো এ নিয়ে পূর্বের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি সতর্ক বিসিবি। আকরাম খান বললেন, কোভিড প্রোটোকলে ছাড় নয় বিন্দু মাত্র। কোভিডের সিচুয়েশনে আমরা কিভাবে বায়োবাবল যেটা আমরা করে আসছি সেটা কিন্তু আমরা অনেক সিরিয়াসলি করব এবং খুবই ভালোভাবে করব, কারণ ওটার উপর ডিপেন্ড করছে অন্য ইন্টারন্যাশনাল সিরিজগুলো। তাই তো কৌতূহলী মন প্রশ্ন তুলছে, কিভাবে দেয়া হবে উইন্ডিজদের কোভিড থেকে নিরাপত্তা। খোলাসা করলেন বিসিবি চিকিৎসক। বললেন, 5 ধাপে নেগেটিভদেরই দেয়া হবে মাঠে খেলার সনদ। আমরা এখানে করব 5টা, ওরা নিজেরা 2টো টেস্ট করে আসবে। ওরা অলরেডি টেস্ট করা শুরু করেছে। বাংলাদেশ টিম ঢোকার আগে 2টো টেস্ট হয়ে যাবে। হোটেলের স্টাফ যারা আছে সবাইকে আমরা ওদের ওঠার আগেই 2 থেকে 3 বার টেস্ট করে দেবো। এটা প্রায় 50 জনের মতো হবে। টিম হোটেল থেকে স্টেডিয়াম, সফরকারীদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও সজাগ দৃষ্টি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। সাদা পোশাকের পাশাপাশি 3 স্তরের নিরাপত্তায় মোতায়েন থাকবে প্রায় 1000 খানেক সদস্য। আমরা তাদেরকে নর্মালি
3 স্তর বিশিষ্ট নিরাপত্তা দিয়ে থাকি, এখানেও সেটা দিয়ে থাকি। এবার নিরাপত্তারটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যেমন স্টেডিয়ামে দর্শক থাকবে না, আমরা যে আভ্যন্তরীণ যে নিরাপত্তা ওইটা এখানে আর দেওয়া হচ্ছে না। তো বাইরের যে নিরাপত্তা, বহির্বেষ্টনী, যাতে তাদের গমনাগমন, স্টেডিয়াম যেতে আসতে, সেই নিরাপত্তাটা আমরা দিব। সেখানে আমাদের নিরাপত্তা আসলে সাদা পোশাকেও থাকবে, পোশাকে থাকবে। 10 জানুয়ারি বাংলাদেশে আসবে ক্যারিবিয়ান ক্রিকেট দল। প্রায় 1.5 মাসের সফর শেষে আগামী 16 ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন তারা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জিমনেশিয়াম তৈরির কার্যক্রম। 3 ধাপের নির্মাণ কাজের প্রথম ধাপ শেষ করার পরিকল্পনা মার্চের মধ্যে, জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। টেকনিক্যাল ডিরেক্টর পল স্ম্যালের পরামর্শ মতো উন্নত মানের সরঞ্জাম আনা হবে দেশের বাহির থেকে, জানিয়েছেন সহসভাপতি আতাউর রহমান মানিক। আর্থিক সহযোগিতায় সম্পূর্ণ ভারত ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের। স্বপ্ন পূর্ণতা পাচ্ছে। অবশেষে শুরু হয়েছে বাফুফের জিমনেশিয়াম নির্মাণের কার্যক্রম। দীর্ঘ প্রতীক্ষার ঘটতে যাচ্ছে অবসান। জামাল সুফিলরা শীঘ্রই পাচ্ছে শরীর গঠনের নিজস্ব জিমনেশিয়াম। বাফুফে সংলগ্ন সবুজ মাঠে সকাল থেকে কর্মীদের আনাগোনা। কাজের অগ্রগতি পর্যবেক্ষণে উপস্থিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সাথে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। উন্নতমানের জিম তৈরিতে এরই মধ্যে দেশের বাইরে থেকে আনা হচ্ছে বিভিন্ন সরঞ্জাম, যেখানে পরামর্শক নিয়োগ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে। আমরা আশা করছি মার্চ মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, আর মার্চ মাসের মধ্যে আপনার একাডেমিটাও রেডি হয়ে যাবে, সো দ্যাট ওরা যেন এটার সাথে কম্বাইন করে ফেলতে পারে। পল ওটা লিস্ট দিয়ে দিয়েছে, ওইটা 3 ফেজে আসবে। তো ফার্স্ট ফেজের অর্ডার দিয়ে দিচ্ছে, হয়তো কাল পরশুই অর্ডার ফাইনাল করে দিবে। গোটা 1 বছরের মধ্যে ইট উইল বি এ পারফেক্ট, পৃথিবীর যে কোনো মডেল বলেন তার সাথে কম্পেয়ার করতে পারবেন। 3 ধাপে আধুনিকায়ন করা হবে জিমনেশিয়াম। প্রথম ধাপে আসন্ন মার্চের মধ্যেই নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা বাফুফের। জিমের সাথে সংযুক্ত করা হবে ফিজিওরুম, ভিডিও অ্যানালাইসিস সরঞ্জাম সহ আধুনিক সব জিনিসপত্র। জিমটা তো অবশ্যই অত্যাধুনিক জিম হইতে হবে, এবং আমাদের টেকনিক্যাল ডাইরেক্টর এটা ইনভলভ আছে, সে আমাদেরকে অ্যাডভাইস করছেন, এবং ইকুইপমেন্টগুলো আমরা সব ইকুইপমেন্টই বিদেশ থেকে আসবে, এবং আধুনিক ইকুইপমেন্ট আমরা এটাতে সংযোজন করব। গ্লাস হাউস হবে, সিম্পল বিল্ডিং, এটা স্টিল স্ট্রাকচারের একটা হাউস হবে, উপরেও আপনার শেড থাকবে। একই সাথে কার্যক্রম শুরু করা হবে কমলাপুর স্টেডিয়ামেও, যেখানে হচ্ছে বাফুফের একাডেমি। জিমের সাথে একাডেমির কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা ফেডারেশন, সেই লক্ষ্যে কার্যক্রম চলমান বলেও জানান তারা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শঙ্কার মুখে অস্ট্রেলিয়া ভারত সিরিজের চতুর্থ টেস্ট। কোভিড প্রোটোকলের কড়াকড়িতে ব্রিসবেনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারত দল নতুন করে কোয়ারেন্টিনে যেতে চায় না। অন্যদিকে কুইন্সল্যান্ড রাজ্যের স্বাস্থ্য বিভাগ সরাসরি বলে দিয়েছে, নিয়ম না মানলে ব্রিসবেনে আসার দরকার নেই। ভারত দল সিডনিতে পরপর 2 টেস্ট খেলতে চাইলেও অস্ট্রেলিয়া চায় সূচি অনুযায়ী ব্রিসবেনেই হোক চতুর্থ টেস্ট। কোভিড প্রোটোকল নিয়ে একের পর এক ঝামেলায় জড়াচ্ছে ভারত ক্রিকেট দল। মেলবর্নে প্রবাসী এক ভারতীয় সমর্থকের সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়ে তদন্তের মুখে পড়েছেন রোহিত শর্মা, ঋষভ পান্ত সহ 5 ক্রিকেটার। এবারের বিপদটা আরও বড়, অনেকটা মুখোমুখি অবস্থানে ভারত ক্রিকেট দল এবং কুইন্সল্যান্ড রাজ্য সরকার। সিরিজের দ্বিতীয় টেস্ট গেল মঙ্গলবার শেষ হলেও এখনও মেলবর্নে অবস্থান করছে ভারত ও অস্ট্রেলিয়া দল। তৃতীয় টেস্টের ভেন্যু সিডনি, যেখানে সোমবার যাবার কথা 2 দলের। তবে নিউ সাউথ ওয়েলস রাজ্যের কোভিড পরিস্থিতি অন্য রাজ্যের তুলনায় খুব একটা ভালো না, এ কারণেই বেঁধেছে সমস্যা। চতুর্থ টেস্ট হবে কুইন্সল্যান্ড রাজ্যের মধ্যে থাকা ব্রিসবেনে, যেখানে কোভিড প্রোটোকলে বেশ কড়াকড়ি নিয়ম আরোপ করেছে রাজ্য সরকার। নিউ সাউথ ওয়েলস রাজ্যের মধ্যে থাকা সিডনি থেকে কেউ আসলেই তাকে থাকতে হবে কোয়ারেন্টিনে। ভারত দল এই নিয়ম মানতে অনিচ্ছুক, কারণ অস্ট্রেলিয়া এসে তারা এরই মধ্যে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করেছে। তাই নতুন করে কোয়ারেন্টিনে কোনোভাবেই থাকতে চায় না টিম ইন্ডিয়া। কিন্তু নিজেদের অবস্থানে অনড় কুইন্সল্যান্ড রাজ্য সরকার। দেশটির ছায়া স্বাস্থ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন, নিয়ম না মানলে ব্রিসবেনে আসার দরকার নেই। এমন অবস্থায় ভারত চাইছে সিডনিতেই শেষ টেস্ট খেলতে, তবে এতে রাজি নয় অস্ট্রেলিয়া। দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড জানান, সূচি অনুযায়ী ব্রিসবেনেই খেলতে চায় তারা। অবশ্য ব্রিসবেনে খেলতে চাওয়ার কারণও আছে অজিদের। 1988 সালের পর কখনোই গ্যাবায় কোনো টেস্ট হারেনি অস্ট্রেলিয়া, আর ডাউন আন্ডারে ভারত 7টি টেস্টে জিতলেও তার একটিও ছিল না ব্রিসবেনে।
ভারত দলকে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনির মতো ব্রিসবেনেও দুদলের জন্য পুরো একটি হোটেল নিয়ে রেখেছে তারা। অনুশীলন বা খেলা না থাকলে দুদলের কেউই বের হতে পারবেন না হোটেল থেকে। এই নিয়মটা মানলেই মিটে যাবে সব সমস্যা। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কটা দিন। আগামী 15 জানুয়ারি ব্রিসবেনে শুরু হওয়ার কথা সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় দেশি পেঁয়াজের দর পাচ্ছেন না চাষিরা। সে খবর জানাতে নওগাঁর গোবরচাপাহাটে রয়েছে রিপোর্টার এমআর রকি। যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ সাদিয়া। আপনি জানেন গত 2 দিন ধরে কিন্তু ভারত থেকে যেসব পেঁয়াজ আসছে, বিশেষ করে এই শুল্ক আরোপ কমিয়ে দেওয়ার কারণে ভারত থেকে ইতিমধ্যে 500 টনের অধিক পেঁয়াজ কিন্তু বাংলাদেশে ঢুকেছে। এই পেঁয়াজ কিন্তু আসার পর থেকেই দেশীয় যেসব পেঁয়াজের চাহিদা বা দেশের যেসব পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজ কিন্তু এখন হঠাৎ করে গত 2 দিনের ব্যবধানে মন প্রতি প্রায় এখানে 200 টাকা পর্যন্ত কমে গিয়েছে। এখানে কিন্তু যেসব পেঁয়াজ বিক্রি হচ্ছিল 1200 টাকা মনের, এখন কিন্তু সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 1000 থেকে 900 টাকা পর্যন্ত, মানে প্রতি মনে 200 টাকা এখানে নেমে গিয়েছে। এটা কিন্তু একটা ভর মৌসুম পেঁয়াজ, কিন্তু এখন বিশেষ করে মুড়ি কাটা যেসব পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কিন্তু এখন চাষিরা ক্ষেত থেকে তুলে নিয়ে এসে তারা বিক্রি করে থাকেন। এবং তারা কিন্তু এবছর প্রথম পর্যায়ে পেঁয়াজের চড়া দামের কারণে উৎসাহ নিয়ে কিন্তু পেঁয়াজ চাষ করেছিল, কিন্তু এখন এসে কিন্তু এই সময়ে দরের জায়গাটায় প্রথম দিকে কিন্তু তারা হোঁচট খাচ্ছে। এই আগামী মার্চ মাস পর্যন্ত কিন্তু পেঁয়াজ চাষিরা দ্বিতীয় দফায় যেসব পেঁয়াজ, এটা মুড়ি কাটা পেঁয়াজ, এর পরের পেঁয়াজটা কিন্তু আবার বাজারে আসবে। কিন্তু ইতিমধ্যে এই পেঁয়াজের দর আকস্মিকভাবে নেমে যাওয়ার কারণে কিন্তু তারা দারুণ ভাবে মানে হতাশ। কারণ তারা বলছেন যে পেঁয়াজ, দেশি পেঁয়াজের তাদের যে প্রত্যাশার জায়গা, যে দরটা তারা আশা করেন, এবার কিন্তু এই যে গত 2 দিনের ব্যবধানে এই পেঁয়াজ ভারত থেকে ইতিমধ্যে 500 মেট্রিক টন এসেছে, আগামীতে আরো পেঁয়াজ আমদানি করা হচ্ছে, এরকম একটা প্রভাব কিন্তু বাজারে পড়া শুরু করেছে। তবে ভারত এই সময় পেঁয়াজ আসার কারণে কৃষকরা বলছেন যে এটা ভর মৌসুম, তাদের যে প্রতি বছর যে চাহিদা থাকে, যে প্রত্যাশা নিয়ে ফসলটা করেন, সেই তুলনায় কিন্তু তাদের প্রত্যাশিত দরের জায়গাটা এবছর কিন্তু তারা পাবেন না, এমন শঙ্কায় তারা কিন্তু প্রকাশ করছেন। প্রথম দিকে কিন্তু যেসব পেঁয়াজ এখানে উঠে এসেছিল, এই পেঁয়াজগুলো কিন্তু এখন মুড়ি কাটা পেঁয়াজের যে বাজার, এটা প্রথম দিকে 1400 টাকা পর্যন্ত মন তারা বিক্রি করেছিল, কিন্তু এখন সেই পেঁয়াজের বাজার কিন্তু হঠাৎ নেমে যায়। এবং নেমে যাওয়ার কারণে চাষিরা যেটা আশঙ্কা করছেন যে এবার কিন্তু পেঁয়াজের দরের জায়গাটা খুবই কম পাবেন। এবং প্রতি কেজি পেঁয়াজ গত 2 দিন আগেও এখানে 30 থেকে 35 টাকা বিক্রি হয়েছে, এখন সেটা 25 টাকায় নেমে এসেছে। এবং পেঁয়াজের এই যে দরের জায়গাটা, চাষিরা বলছেন এবার উৎসাহ ছিল, ভালো একটা দর পাবেন। বিশেষ করে গত সেপ্টেম্বরের মাসে ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, তারপর থেকে কিন্তু হু করে দাম বাড়তে থাকে এবং দেশীয় পেঁয়াজের যে চাহিদা ছিল, এই চাহিদাটা কিন্তু তখন পূরণ হচ্ছিল না। পরবর্তীতে কিন্তু জুলাই মাসে সরকার 5% শুল্ক আরোপ করার পর থেকে কিন্তু পেঁয়াজ এই আমদানিটা আবার উৎসাহিত করা হয়েছিল, কিন্তু এই ভর মৌসুমে কিন্তু নতুন করে পেঁয়াজ আসার কারণে কৃষকরা কিন্তু এখন একটা শঙ্কা প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে এবছর দেশীয় যেসব পেঁয়াজের উৎপাদনের ক্ষেত্রে তারা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য চাষ করেছিলেন, মাঠ পর্যায়ে বিপুল পরিমাণে কিন্তু এবছর পেঁয়াজ চাষ হয়েছে। যদি নওগাঁর কথা বলি, নওগাঁতেই প্রায় 9000 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। বিগত বছর কিন্তু এই জেলায় সর্বোচ্চ 5000 থেকে 6000 হেক্টর জমিতে তারা পেঁয়াজ চাষ করেছিলেন। তো কৃষি বিভাগ বলছে যে যেহেতু পেঁয়াজের ভালো একটা বাজার দর রয়েছে, কৃষকের পক্ষ থেকে তারা একটা ভালো সাড়া পেয়েছেন এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কিন্তু কৃষি বিভাগ থেকে পেঁয়াজের যেসব বীজ রয়েছিল, এই বীজগুলো তারা সরবরাহ করেছিল এবং পেঁয়াজের উৎপাদন এবার প্রথম দিকে ভালো রয়েছে। এই কারণে কিন্তু পেঁয়াজের যে বাজার ব্যবস্থা, তা কিন্তু চাষিরা একটা লক্ষ্য ছিল তাদের যে ভালো দাম পাবে, কিন্তু হঠাৎ এই 2 দিন ধরে কিন্তু যে আমদানি করা হচ্ছে ভারত থেকে পেঁয়াজ আসার কারণে বাজারে কিন্তু হু করে নেমে যাচ্ছে। এবং এই নেমে যাওয়া আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ কিন্তু বাজারে চাষিরা তুলে থাকেন। পরবর্তী স্টেপে যেসব পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজগুলো আসার যে বাজারে আসবে, কিন্তু এখন যে দরটা পাচ্ছেন তা কিন্তু চরমভাবে তাদের প্রত্যাশার জায়গা থেকে অনেক দূরে থাকছেন। এবং পেঁয়াজ চাষিরা বলছেন 1 বিঘা জমিতে যে পরিমাণ খরচ হয়, এবছর বেশ চড়া দামে তারা কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজের বীজ রোপণ করেছিলেন, প্রত্যাশিত একটা দাম পাবেন বলে, কিন্তু এখনই এই দরটা কিন্তু নেমে যাওয়ার কারণে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। তো ছাদিয়া, এই ছিল নওগাঁর বদলগাছির গোবরচোপা হাটের পেঁয়াজ কেনা বেচার খবর আমার কাছে।
ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় দেশি পেঁয়াজের দর সম্পর্কে জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার MR রকি। আবারও খেলার খবর। সবকিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হবে আজ বিকেলে। করোনাকালে বাংলাদেশ ক্রিকেট দল এই সিরিজের মধ্য দিয়ে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক সার্কিটে। গেল মার্চে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচে ফেরার কথা থাকলেও নানা জটিলতায় তা আর হয়ে ওঠেনি। অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। করোনা ব্যাপারটি মাথায় রেখে প্রথম ধাপে 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। কিন্তু প্রাথমিক দল নিয়েই সবার আগ্রহ তুঙ্গে। অধিনায়কত্ব থেকে অবসর নেওয়া মাশরাফিকে দলে রাখা হবে কিনা তা নিয়ে যত আগ্রহ সবার, এ নিয়ে হচ্ছে যত আলোচনা। তবে সব প্রশ্নের উত্তর মিলবে সোমবার প্রাথমিক দল ঘোষণার পর। দল ঘোষণার পর ফিটনেস টেস্টে অংশ নেবেন ক্রিকেটাররা। এরপর করোনা টেস্ট করে উঠবেন টিম হোটেলে। হকির খবর। প্রায় 2 বছর পর জাতীয় হকি দলের ক্যাম্পে ঘরোয়া শেষ 2 টুর্নামেন্টের পারফরমেন্স থেকেই সুযোগ দেখা হয়েছে। মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি আসর শুরুর আগে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিরতিহীনভাবে হবে ক্যাম্প, এমনটাই নিশ্চিত করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। 11 জানুয়ারি কোভিড টেস্ট শেষে 18 জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। তবে বড় এই আসরটির আগে এখনও কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে কিনা তা চূড়ান্ত করেনি হকি ফেডারেশন। ক্রিকেট ফুটবলের পর বাংলাদেশের তৃতীয় জনপ্রিয় খেলার নাম হকি, কিন্তু করোনায় গেল 1 বছরে হকির নীলাভ টার্ফে ওঠেনি ঝড়। তবে 2021 সালে সেই আড়মোড়া ভাঙতে পারে দুইটা বিগেস্ট ইভেন্ট মাঠে গড়ানোর মধ্যে দিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি আর জুনিয়র এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। সেই সুবাদে এই 2 আসরেই অংশ নেবে জিমি আশরাফুল্লাহ, যে জন্য প্রায় 2 বছর পর হকির জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে 10 জানুয়ারি থেকে। 11 থেকে 19 মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই ক্রীড়াযজ্ঞের জন্য 32 সদস্যের দল ঘোষণা করেছে বাহফে। দলের সুযোগ দেওয়া হয়েছে তরুণদের। 11 জানুয়ারি কোভিড টেস্টে উত্তীর্ণরা যোগ দেবেন মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ক্যাম্পে। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠিত টুর্নামেন্ট 2টি টুর্নামেন্ট থেকে আমরা আমাদের নির্বাচক কমিটি 32 জন খেলোয়াড়কে বাছাই করে দিয়েছেন। তাদেরকে নিয়ে আমাদের এই অনুশীলন শুরু হচ্ছে। উপলক্ষ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী মার্চের 11 থেকে 19 তারিখ আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আমরা এই ক্যাম্প ডেকেছি। যদি কোনো কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা না পিছায় তাহলে এই ক্যাম্প কন্টিনিউ চলবে। আর কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমরা আপাতত ক্যাম্প বন্ধ করব। ঘরোয়া 2 টুর্নামেন্টে ভালো করা দিন নিয়ে দল ঘোষণা করেছে ফেডারেশন। অবশ্য 32 জন থেকে আরেক দফা যাচাই বাছাই শেষে ঘোষণা করা হবে চূড়ান্ত 18 জনের দল। কোনো বড় বিপদ না এলে মার্চ পর্যন্ত বিরতিহীনভাবে হবে ক্যাম্প। কিন্তু বড় এই আসরের আগে প্রস্তুতি ম্যাচ খেলার এখনো কোনো পরিকল্পনা করেনি হকি ফেডারেশন। চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো দল আগে আসে আমরা চেষ্টা করব তাদের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলানোর জন্য। যদি হয়তো তারা যদি সঠিক সময়ে না আসে তাহলে হয়তো আমাদের প্র্যাকটিস ম্যাচ খেলা হবে না। তাছাড়া আমরা আমাদের লিগ নিয়েও কাজ করছি। ইনশাআল্লাহ আমরা আশা করি এর মধ্যে আমরা দল বদল সেরে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে আমরা হয়তো লিগ আরম্ভ করতে পারবো। আসর মার্চে গড়াবে। সূচি এখনো চূড়ান্ত না হলেও 6 দলের প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে বাংলাদেশ নিজের প্রথম ম্যাচে খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। মেদিনায়, সময় সংবাদ, ঢাকা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা, যা দিন দিন হারিয়ে যেতে বসেছে। নওগাঁর পল্লীতে হয়ে গেল জমকালো লাঠি খেলার আসর। লাঠিয়ালদের একে অপরকে ঘায়েল করার নান্দনিক কসরত দেখতে ঢল নামে নানা বয়সী মানুষের। লাঠিয়ালদের অসাধারণ নৈপুণ্য মুগ্ধ করে দর্শনার্থীদের। আয়োজকরা জানান, নতুন বছরে অপসংস্কৃতি দূরে রেখে নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি তুলে ধরতে এই লাঠি খেলার আয়োজন। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। দুপুরের পর থেকে ছোট মাঠটি ভরে যায় নানা বয়সী মানুষের পদচারণায়। সবার দৃষ্টি লাঠিয়ালদের দিকে। ঢাকঢোলের বাদ্যর তালে বাহারি পোশাকে নান্দনিক কসরতে চলে লাঠিয়ালদের মহড়া। বংশ পরম্পরায় এ খেলার সাথে জড়িয়ে থাকা তরুণ থেকে 50 ঊর্ধ্ব একদল লাঠিয়াল ছিল দর্শকদের আকর্ষণের কেন্দ্রে। চলে লাঠির শব্দের সাথে একে অপরকে ঘায়েল করার তুমুল প্রতিযোগিতা।
পৌষের শীতে পরন্ত বিকেলে গ্রাম বাংলার মানুষের সময়টা কাটে অখণ্ড অবসরে। তবে সেই অবসরের সময়কে উপভোগ্য করতে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে আয়োজন করা হয় গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা। আশপাশের গ্রামগুলো থেকে হাজারো নারী পুরুষ ছাড়াও নানা বয়সী মানুষের ঢল নামে মনোজ্ঞ লাঠিয়ালদের কসরত উপভোগ করতে। আমি কোনোদিন এই খেলা দেখিনি, আজকে প্রথম দেখলাম, যাক খুব ভালো লাগছে। দেখলাম এরকম যেন আরো সামনে বারে দেখতে পারি আমরা। অনেকদিন পরে এই করোনা মহামারীর মধ্যে আমরা এই খেলা দেখে খুবই আনন্দিত হচ্ছি। দর্শকদের আগ্রহ আর ভালোবাসা এখনো টিকিয়ে রেখেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা। শত বছরের পুরনো এ খেলা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি খেলোয়াড়দের। আমার তার দাদা এটা খেলে গেছে, এই জন্য আমরা এই স্মৃতি ধরে গেছি বা থাকবো, ভবিষ্যতে এই স্মৃতি থাকবে। এই খেলাটা ঐতিহ্য খেলা, লাঠি খেলা আগের থেকে ধরা ছিল, বিদায় আমরা বুক থেকে আমরা শিখছি, আমাদের থেকে ছেলে পেলে শিখছে। হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সুস্থ ধারার বিনোদন দিতে আগামীতেও এমন আয়োজনের অঙ্গীকার আয়োজকদের। বাঙালির ঐতিহ্যটাকে ফিরে নিয়ে আসার জন্যই, বাঙালির ঐতিহ্যটাকে লালন করার জন্য, ধারণ করার জন্য আজকের এই আয়োজন। লাঠি খেলা ছাড়াও গ্রাম বাংলার নানা বৈচিত্র্যময় ক্রীড়া নৈপুণ্য তুলে ধরেন খেলোয়াড়রা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা, টিকা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। করোনা উপেক্ষা করে রেমিটেন্সের রেকর্ড, বিশ্বজুড়ে বিপর্যয়ের বছরে প্রায় 2 লাখ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। এবং মহামারী মাত্রা না ছাড়ালে মার্চ থেকে 14 ঘন্টায় পাড়ি দেওয়া যাবে ঢাকা টরন্টো পথ। বিমানের বিরতিহীন ফ্লাইট নামবে সপ্তাহে 3 দিন। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।